তো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে ইলেকট্রোকেমিস্ট্রি যে পার্টটা আছে, মানে এটা আমি যদিও জ্যামের সিলেবাসটা এখানে লেখা আছে, কিন্তু আমি যেভাবে পড়াবো জ্যাম আর নেট দুটোই অ্যাকচুয়ালি কভার হয়ে যাবে। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি আমি 3টে ক্লাস নেব, ঠিক আছে, পুরো টপিকটা পড়ানোর জন্য। ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে বেসিক্যালি তুমি যদি দেখো 3টে জিনিসই থাকে। একটা হচ্ছে কন্ডাক্টেন্স নিয়ে আলোচনা থাকে, ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে আলোচনা থাকে, আর একটা আয়নিক ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা থাকে। এই 3টে মিলে বেসিক্যালি ওভারঅল ইলেকট্রোকেমিস্ট্রিটা। তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটা অনেক সময় হয়তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেখানে আলোচনা করা থাকে সেখানে হয়তো আলোচিত হয়ে থাকতে পারে। কন্ডাক্টর ইলেকট্রোকেমিক্যাল সেল, সেখান থেকে তোমার স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনে যে সমস্ত প্রপার্টিগুলো, সেখানে আয়নিক ইকুইলিব্রিয়াম, সেখানে ধরো তোমার ডিবাই হুকেল অনসেকার থিওরি, ডিবাই হুকেল লিমিটিং ল, আয়নিক স্ট্রেংথ, এই রিলেটেড সব আলোচনাগুলো একসাথে আমরা করে নেব আর কি। তাহলে আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি যে ফার্স্ট পার্ট, যে পার্টের মধ্যে মূলত কন্ডাক্টেন্স নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই কন্ডাক্টেন্স পার্টটা আমরা খুব কুইকলি বলে দেব। দেখো, যারা আগে একবার ইলেকট্রোকেমিস্ট্রি বা কন্ডাক্টেন্স পড়েছো তাদের পক্ষে এটা ফলো করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু অনেকের ক্ষেত্রেই যেটা আছে, যাদের ধরো ইলেকট্রোকেমিস্ট্রিটা এখনো হয়নি, তাদের ক্ষেত্রে হয়তো, যেহেতু এটা খুব কুইকলি বলবো, মানে যেখানে ধরো আমরা নর্মাল পড়ানোর সময় 5টা 6টা ক্লাসে কতখানি জিনিস কভার করি, আজকে একটা ক্লাসেই ততটা কভার করা যেহেতু হবে, এখানে মূলত ইনফরমেশন গুলো বলা হবে উইথ প্রপার এক্সপ্লেনেশন। তোমাদের যাদের ইলেকট্রোকেমিস্ট্রি একবারও পড়া হয়নি তাদের একটু অসুবিধা হবে, কিন্তু ফর দ্য টাইম বিং এখন একটু দেখে নাও বা শুনে নাও বা তাড়াতাড়ি করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তারপরে আগামী 1-2 মাসের মধ্যে যখন এই ইলেকট্রোকেমিস্ট্রি পার্টটা পড়ানো হয়ে যাবে, তখন এই জিনিসটা আবার একবার ঘুরে দেখবে, ঘুরে দেখলে তোমাদের একটু বুঝতে দেবে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তাহলে আমরা শুরু করি ওহমস ল দিয়ে। চার্জ ট্রান্সপোর্ট থ্রু অ্যান ইউনিফর্ম মেটালিক ওয়্যার, মানে এই একটা ধরো ইউনিফর্ম মেটালিক ওয়্যার আছে, যার এরিয়া ক্রস সেকশন হচ্ছে এ, আর এই ওয়্যারটার লেন্থ যদি এল হয়, এর মধ্যে দিয়ে যদি একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, মানে এই এন্ডে যা পোটেনশিয়াল বেশি, এই এন্ডে পোটেনশিয়াল যদি কম থাকে, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে তোমার চার্জ ফ্লো করে। সেই সংক্রান্ত যে লটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওহমস ল, যেটা বলা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। এখানে ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আইটা হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম, যার ইউনিটটা অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার। আর আটটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, যার ইউনিটটা হচ্ছে তোমার ওহম হয়। আচ্ছা, এবারে যদি তোমার এরকম একটা সিচুয়েশন তুমি দেখো, আচ্ছা এখানে বলে নিই, সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স আরটা, রেজিস্ট্যান্স আরটাকে তুমি লিখতে পারো রো এল বাই এ। রেজিস্ট্যান্সকে লেখা যায় আর ইকুয়াল টু রো এল বাই এ। এটা ক্লাস 9-10 তোমাদের পড়ানো হয়। এখানে রোটা হচ্ছে রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা, এবারে ইউনিট অফ রেজিস্ট্যান্স হচ্ছে ওহম, এটাকে এরকম সিম্বল দিয়ে এক্সপ্রেস করতে হয়। আর ইউনিট অফ রেজিস্টিভিটি এটা হচ্ছে ওহম সেন্টিমিটার। মানে রেজিস্টিভিটিটা তুমি এখান থেকে যদি দেখো, দেখো রোটা তুমি এখান থেকে, এই যে এখান থেকে দেখলে বুঝতে, রোটা কত হচ্ছে আর এ বাই এল। তাহলে আরটা যদি ওহম ভাবো, এটা যদি সেন্টিমিটার স্কোয়ার ভাবো, এলটা যদি সেন্টিমিটার ভাবো, তাহলে একটা ওহম সেন্টিমিটার হচ্ছে, বা এসআইএ করলে সেটা ওহম মিটার হচ্ছে। এটা আচ্ছা, এবারে এই ওহমস লটাকে কেউ জেনারেল ল অফ ট্রান্সপোর্ট যেটা আছে তার মতো করে ভাবতে পারে। মানে ওহমস ল একটা অল্টারনেটিভ ভার্সন হচ্ছে জে কিউ এক্স ইকুয়াল টু মাইনাস এল ডি ফাই ডিএক্স। আচ্ছা, জে কিউ এক্সটা কি? তোমরা যখন ভিসকোসিটি পড়েছিলে, মানে লিকুইড স্টেট জাস্ট পড়ালাম কদিন আগে যখন, সেখানে তোমরা জেনারেল ট্রান্সপোর্ট ফেনোমেনন বলে একটা ব্যাপার তুমি দেখেছো। এখানে জে কিউ এক্সটা হচ্ছে চার্জ ফ্লাক্স অ্যালং এক্স ডিরেকশন। এক্স ডিরেকশন মানে চার্জ ফ্লাক্স। আচ্ছা, ফ্লাক্স মানে কি? যে কোনো একটা অ্যামাউন্ট ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। সেখানে জে কিউ এক্সটাকে তুমি লিখতে পারো অ্যামাউন্ট অফ চার্জ
ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটা। এবং সেটা এক্স ডিরেকশনে ভাবতে বলে সার্ফেসটি সমান এক্সটাকে লেখা হয়েছে। এবং সেই ফ্লাক্সটাকে তুমি লিখতে পারো কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন। কারণ কারেন্টটা কি ছিল, চার্জ পার ইউনিট এরিয়া, আর ফ্লাক্সটা হচ্ছে চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তাহলে তুমি যদি কারেন্টটাকে এরিয়া দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার ফ্লাক্স পাওয়া যায়। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যদি তোমার ওই ইউনিফর্ম মেটালিক ওয়্যার কনসিডার করো যার প্রথম এন্ডে পোটেনশিয়াল যদি ফাই এ হয় আর এই এন্ডে যদি পোটেনশিয়াল ফাই বি হয়, তা ডি ফাইটা লেখা উচিত হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ। এইটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমি মাইনাস অফ ভি লিখছি, কারণ ভিটা হচ্ছে জাস্ট পোটেনশিয়াল ডিফারেন্স, সবচেয়ে বেশি থেকে কম এই ডিফারেন্সটাকে তোমায় করতে হবে। আর যখন আমি ডিফাই এ ডিফারেন্সিয়াল চেঞ্জটাকে লিখি সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়। এবারে পরিষ্কার যখন বাঁ দিক থেকে ডান দিকে এই যে ডিরেকশন অফ এক্স ডিরেকশনে যখন তোমার চার্জ ফ্লো করবে তখন সার্টেনলি এ এন্ডে পোটেনশিয়ালটা বেশি, বি এন্ডে পোটেনশিয়ালটা কম, মানে ফাই এটা গ্রেটার দেন ফাই বি। তাহলে ভিটা যেহেতু ফাই এ মাইনাস ফাই বি, ডি ফাইটাকে তুমি লিখতে পারছো মাইনাস অফ ভি এইরকম ভাবে। আর ডিএক্সটা আমার এই পার্টিকুলার কেসে হচ্ছে মেটালিক ওয়্যারের যে লেন্থ তার সঙ্গে সমান। তাহলে এবারে দেখো, তাহলে এই ইকুয়েশনে যদি তুমি দেখো তাহলে ফ্লাক্সটাকে তুমি লিখলে আই বাই এ ইকুয়াল টু মাইনাস যেমন আছে আছে, এল যেমন আছে আছে, ডি ফাই এর জায়গায় মাইনাস ভি লিখলে, ডিএক্স এর জায়গায় এল লিখলে। কেটে কুটে গেল, কেটে কুটে গিয়ে কি দাঁড়াচ্ছে দেখো, ভি ইকুয়াল টু আই ইন্টু ওয়ান বাই এল ইন্টু এল বাই এ হয়ে গেল। এবার ওয়ান বাই এলটাকে যদি রেজিস্টিভিটি বলো, তা ভি ইকুয়াল টু আই রো এল বাই এ। এবারে রো এল বাই এটাকে তুমি আর বলছো, ভি ইকুয়াল টু আই আর হয়ে গেল। দিস ইজ দ্য কনভেনশনাল ওহমস ল। মানে কনভেনশনাল ফর্ম অফ দ্য ওহমস ল হচ্ছে, কারণ এইটা দাঁড়িয়ে গেছে ভি ইকুয়াল টু আই আর। তাহলে এটাকে ডিফাইন করতে গেলে তোমাকে কি করতে হলো দেখো, এই যে ওয়ান বাই এল আর রো এটাকে সমান করতে হবে, রো ইকুয়াল টু ওয়ান বাই এল। আর এই এলটা আমি একটু পরে আসছি, এই এলটাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। দিস ইজ দ্য রেসিপ্রোকাল অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি। আর ইউনিট অফ এলটা কি হবে, রো এর যে ইউনিট তার জাস্ট রেসিপ্রোকাল, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স হবে। ওহম ইনভার্সকে অনেক সময় হচ্ছে মো লেখা হয়, মানে ও এইচ এম, তার ইনভার্স এটা উল্টো দিকে লিখলে এম এইচ ও, মো সেন্টিমিটার ইনভার্স লেখা হয়, বা সিম্বালিক্যালি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স লেখা হয়। এইটা হচ্ছে তোমার কনভেনশনাল ফর্ম অফ দ্য ওহমস ল, কনভেনশনাল ফর্ম বা পপুলার ফর্ম, কনভেনশনাল ফর্ম অফ ওহমস ল। তাহলে জেনারেল ল অফ ট্রান্সপোর্ট থেকে তুমি একটা মেটালিক ওয়্যারের ক্ষেত্রে যে কনভেনশনাল ফর্ম অফ ওহমস ল, আমি প্রথমে আলোচনা করছি, এটা তুমি দেখতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, ওহমস লকে আরেক রকম ভাবে এক্সপ্রেস করা যায়, এই যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, যেটা নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়ালকে ইলেকট্রিক ফিল্ড বলা হয়। মাইনাস ডিফাই ডিএক্স ইলেকট্রিক ফিল্ড। তাই যদি হয় তাহলে তুমি দেখো এই ফ্লাক্সটাকে লিখতে পারো এল ইন্টু ই, এইরকম ভাবে ওহমস লকে এক্সপ্রেস করতে পারা যায়। আচ্ছা দেখো, এই পর্যন্ত যেটা আমি আলোচনা করলাম, এই পুরো আলোচনাটাই হচ্ছে একটা মেটালিক ওয়্যার দিয়ে যখন চার্জ ফ্লো করছে সেইটা নিয়ে কথাবার্তা হলো, ঠিক আছে। আর এবারে আমাদের অ্যাকচুয়ালি মানে ফিজিক্সের লোকেরা কিন্তু মেটালিক ওয়্যার দিয়ে যে চার্জ ফ্লো করছে সেটা নিয়েই বেসিক্যালি ইন্টারেস্টেড, এবং সেখানে চার্জ ক্যারিয়ার্স যারা তারা বেসিক্যালি ইলেকট্রন, মানে মেটালিক ওয়্যার দিয়ে যখন চার্জ ক্যারি করা হচ্ছে তখন মানে চার্জটা ক্যারি করছে কে না, মূলত হচ্ছে তোমার ইলেকট্রন। কিন্তু আমাদের দরকার তোমার একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে। তাই ইলেকট্রোলাইটিক সলিউশনে দুটো ইলেকট্রোড ডোবানো আছে একটা ব্যাটারির থ্রু দিয়ে। এই হচ্ছে দেখো একটা কন্টেনার যেখানে ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, যে ভেতরে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন। এগুলো হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন। মানে কোনো একটা সল্ট বা অ্যাসিড বা বেস, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, এইগুলোকে তোমাকে ফিউজড কন্ডিশনে বা তার অ্যাকোয়াস সলিউশনে রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন। এবং ইলেকট্রোলাইটিক সলিউশনে প্রচুর আয়ন্স থাকে, ক্যাটায়ন্স আনায়ন্স এরা সব থাকে। এবারে তুমি একটা ব্যাটারির থ্রু দিয়ে ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে একটা ইলেকট্রোড তুমি ডোবাচ্ছ, যাকে অ্যানোড বলা হচ্ছে, আর নেগেটিভ এন্ডের সাথে আর একটা ইলেকট্রোড আছে যাতে ক্যাথোড বলা হচ্ছে। এবং আমি ধরে নিচ্ছি তারা দুটো আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডস, যাদের সেপারেশনটা হচ্ছে এল এবং তাদের এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ। তাহলে দেখো, আমি যখন মেটালিক ওয়্যার দিয়ে চার্জ ফ্লো করছিল সেখানেও আমার এরিয়া অফ ক্রস সেকশন লেগেছিল, সেখানেও আমার পাথ লেন্থ লেগেছিল।
এখানে এই মানে লেন্থ অফ দ্য ওয়্যার লেগেছিল। এখানে লেন্থ অফ দ্য ওয়্যার মানে হচ্ছে তোমার বেসিক্যালি দুটো আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডের মধ্যে যে সেপারেশনটা সেইটা। আর এরিয়া ক্রস সেকশন হচ্ছে তাদের যে কোন একটা পার্টিকুলার ফেস, তার যে এরিয়াটা, সেটা হচ্ছে এরিয়া ক্রস সেকশন এই। আর একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তাদের রাখা হয়েছে, ঠিক আছে। আর এবারে ওই মেটালিক ওয়্যারের ক্ষেত্রে যেমন তোমার ইলেকট্রনটা চার্জ ক্যারি করতো, এখন হচ্ছে আয়ন্স গুলো চার্জ ক্যারি করবে। তুমি দেখো একটা সোডিয়াম ক্লোরাইডের যদি একটা ফিউজড কন্ডিশনে নিতে, গলিত অবস্থায় যদি সোডিয়াম ক্লোরাইড নিতে, তাহলে Na প্লাস এবং Cl মাইনাস এই আয়ন্স গুলো আছে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়। মনে রাখবে সি টু সি, মানে ক্যাটায়ন ক্যাথোডের দিকে গেল, অ্যানায়ন অ্যানোডের দিকে গেল। হ্যাঁ, সেই মতো করে তুমি এ পাচ্ছ, মানে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে ওখানে যেটা ইলেকট্রন চার্জ ক্যারি করছিল, এখানে আয়ন্স গুলো হচ্ছে তোমার বেসিক্যালি চার্জ ক্যারি করে। যে ফর ইলেকট্রোলাইট আয়ন্স আর দ্য চার্জ ক্যারিয়ার। আর এখানে আমার লেখা উচিত ছিল কোথাও একটা, কোথাও লিখিনি কি, মানে যে ইলেকট্রনস আর দ্য চার্জ ক্যারিয়ার, কোথাও লিখেছি কি? এই যে এখানে লিখেছি যে ফর মেটালিক ওয়্যার চার্জ ক্যারিয়ার্স আর দ্য ফ্রি ইলেকট্রনস। এই তফাৎটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এবারে টার্মিনোলজি গুলো কেমন করে পাল্টে যাচ্ছে দেখো। যেখানে তুমি রেজিস্ট্যান্স যখন বলছিলে, রেজিস্ট্যান্সটা কি, তুমি ওহমস ল থেকে পরিষ্কার বুঝতে পারছো, এই যে ভি ইকুয়াল টু আই আর, সেখান থেকে আইটা হয়ে যাচ্ছে তোমার ভি বাই আর, আইটা তো ভি বাই আর। তার মানে কি, দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের তৈরি, ধরো মেটালিক ওয়্যার তুমি কনসিডার করছো, ধরো একটা সিলভারের তৈরি, একটা ধরো কপারের তৈরি। দুটো ওয়্যার একই রকমের, মানে তোমার লেন্থ একই, এরিয়া ক্রস সেকশন একই, সব একই রকমের ধরো। এবারে যেটা কথা সেটা হচ্ছে যে তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ফিক্স করে দিলে দেখা যাচ্ছে যে একটা গিভেন পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য সিলভার যতখানি চার্জ ক্যারি করছে বা তার কারেন্টটা যতটা হচ্ছে, কপারের ক্ষেত্রে অতটা হচ্ছে না। তাহলে সেটা কি দিয়ে গাইডেড হচ্ছে না, আর দিয়ে। তাহলে এবারে পরিষ্কার বোঝা যাচ্ছে আরটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। মানে রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা বাধা, যে বাধার জন্য ইলেকট্রনটা ফ্লো করতে বাধাপ্রাপ্ত হচ্ছে বা কারেন্টটা সেই কারণে তোমার কমে যাচ্ছে। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে যখন কোনো একটা চার্জ ফ্লো করতে চাইছে, সেটা কেউ একটা বাধা দিচ্ছে, তাহলে মেটেরিয়াল এই প্রপার্টিটাকে রেজিস্ট্যান্স বলা হচ্ছে। এখন আমাদের ইলেকট্রোলাইটিক সলিউশনে যখন চার্জ ট্রান্সপোর্ট নিয়ে কথাবার্তা হয়, তখন টার্মগুলো কি করে পাল্টে যায় না, রেজিস্ট্যান্স ব্যবহার না করে কন্ডাক্টেন্স ব্যবহার করা হয়। কন্ডাক্টেন্সটা কি, 1/r। হ্যাঁ, কন্ডাক্টেন্সটা হচ্ছে তোমার 1/r, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্সের ইউনিট যদি ওহম হয়, তাহলে কন্ডাক্টেন্স ইউনিট ওহম ইনভার্স, বা তাকে তুমি এই সিম্বলে ওহম ইনভার্স লিখলে অথবা মো লিখলে এটা সিজিএস। আর এসআই এ ওহম ইনভার্সকে বলা হয় সিমেন্স, তাকে ক্যাপিটাল এস দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, কন্ডাক্টেন্স একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, এবার ওখানে যেমন স্পেসিফিক রেজিস্ট্যান্স ছিল, এখানে ঠিক একই রকম ভাবে একটা স্পেসিফিক কন্ডাক্টেন্স আসছে। স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা এখানে সময় বলা হয় কন্ডাক্টিভিটি, স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি। কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি, স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি। দেখো এই যে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি, সেটাকে তুমি এক কথায় বললে দিস ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি। আর এটাকে আর এক রকম ভাবে তুমি ডিফাইন করতে পারো। দেখো আর যেহেতু রো এল বাই এ, তাহলে 1/r যদি করো, তাহলে 1/ρ ইন্টু এ বাই এল। আর 1/r কে তুমি কন্ডাক্টেন্স বলছো, 1/ρ কে তুমি স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি ভাবছো। মানে 1/r কে তুমি কন্ডাক্টেন্স বললে, আর 1/ρটাকে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বললে, তাহলে কি হলো, কন্ডাক্টেন্স ইকুয়াল টু স্পেসিফিক কন্ডাক্টেন্স ইন্টু এ বাই এল। তাহলে এল হচ্ছে 1/ρ ইজ দ্য স্পেসিফিক কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি। তার মানে তুমি জাস্ট এইরকম ভাবে যদি ডিফাইন করো, তাহলে দেখো এইরকম করে তুমি ভাবতে পারছো যে, মানে যেহেতু স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা বা রেজিস্টিভিটি যেটা, তার ইউনিটটা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, সরি ওহম সেন্টিমিটার, রো এর ইউনিট যেহেতু ওহম সেন্টিমিটার, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইউনিট হবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বা সিমেন্স মিটার ইনভার্স যদি এসআইএ করো। এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, এবারে এই স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটিকে তুমি 1/রেজিস্টিভিটি বা 1/স্পেসিফিক রেজিস্ট্যান্স হিসেবে যেমন করে ডিফাইন করতে পারো, আবার কন্ডাক্টেন্সের টার্মসেও ডিফাইন করতে পারো। কিরকম ভাবে দেখো, এখানে খেয়াল করো যে যদি তোমার এটা 1 হয়ে যায়, এলটা 1 হয়ে যায়, তাহলে কন্ডাক্টেন্স এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স তারা কিন্তু বেসিক্যালি সমান হয়ে যায়। মানে ব্যাপারটা কিরকম,
ব্যাপারটা হচ্ছে যে ধরো এই যে তুমি আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডস নিয়েছো, তাদের এরিয়া ক্রস সেকশন যদি ইউনিটি হয়, তাহলে সিজিএসএ করলে 1 সেন্টিমিটার স্কোয়ার, তাদের মধ্যে সেপারেশনটা যদি ইউনিট হয়, সিজিএসএ করলে সেটা 1 সেন্টিমিটার হয়, তাহলে এর মধ্যে যে ভলিউমটা রইল কত, 1 সেন্টিমিটার কিউব। সেই যে ইলেকট্রোলাইটিক সলিউশন তার যে কন্ডাক্টেন্স, সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টর বা কন্ডাক্টিভিটি। তাহলে স্পেসিফিক কন্ডাক্টর বা কন্ডাক্টিভিটি হচ্ছে যে দ্য কন্ডাক্টেন্স অফ দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন enclosed in between two identical parallel electrodes of unit cross sectional area and unit distance apart। সেই রকম করেও তুমি কিন্তু স্পেসিফিক কন্ডাক্টর বা কন্ডাক্টিভিটিকে ডিফাইন করতে পারছো, মানে ইকুয়েশন 9-এর থ্রু দিয়ে। এটা আর অন্যভাবে তোমার যদি রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্সটা মাথার মধ্যে ঢুকে বসে থাকে, তাহলে তুমি স্পেসিফিক কন্ডাক্টর বা কন্ডাক্টিভিটিটাকে 1/স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি হিসেবেও তুমি লিখতে পারো। এটাও কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি। মানে এক্সটেন্সিভ প্রপার্টি মানে দুটো সলিউশন আছে যাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স যদি L1 আর L2 রেসপেক্টিভলি হয়, তার টোটাল স্পেসিফিক কন্ডাক্টেন্স হয়ে যাবে L1 প্লাস L2, মানে অ্যাডিটিভলি সেপারেবল। সেখান থেকে বলা হচ্ছে এর একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, এবারে যখন কোনো একটা সেল কনসিডার করছো তুমি, এই পার্টিকুলার সেলের কন্ডাক্টিভিটি সেল বলা হয় সেটাকে, এই পার্টিকুলার কন্ডাক্টিভিটি সেলে যেটা দেখতে পাবে যে তোমার এই তাদের মধ্যে যে সেপারেশনটা আর এরিয়া ক্রস সেকশন এর যে রেশিওটা, অর্থাৎ L/A, এই রেশিওটা কনস্ট্যান্ট, তাকে বলে সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট এটা হচ্ছে L/A, এসআই ইউনিট 60 মিটার ইনভার্স হবে, সিজি ইউনিট সেন্টিমিটার ইনভার্স হবে। এবারে এখানে যদি তুমি বসাও তাহলে পরিষ্কার দেখো এখানে লিখতে পারছো স্পেসিফিক কন্ডাক্টর সমান কন্ডাক্টেন্স টু সেল কনস্ট্যান্ট। স্পেসিফিক কন্ডাক্টর হচ্ছে কন্ডাক্টর ইনটু সেল কনস্ট্যান্ট। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, এটা তুমি মনে রাখবে। মানে আমাদের দেখবে যখন যন্ত্রে মানে কন্ডাক্টিভিটি সেল বা কন্ডাক্টিভিটি মিটার বলা হয়, সেইখানে যন্ত্র কিন্তু তোমাকে একটা কন্ডাক্টেন্স দেয়। কন্ডাক্টর থেকে যদি স্পেসিফিক কন্ডাক্টেন্স কখনো বের করতে হয়, তোমাকে জাস্ট ওই সেল কনস্ট্যান্টটা আলাদা করে বের করে নিতে হয়। এবারে স্পেসিফিক কন্ডাক্টেন্স সেল কনস্ট্যান্টে গুণ করলে কিন্তু স্পেসিফিক কন্ডাক্টেন্সটা পেয়ে যাওয়া যায়। আচ্ছা, নেক্সট আর দুটো টার্ম আমাকে বুঝতে হবে, একটা যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর আর মোলার কন্ডাক্টর। আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইজ দ্য কন্ডাক্টর অফ এন ইলেকট্রোলাইটিক সলিউশন কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট। মানে আমাকে দুটো ইলেকট্রোডের মধ্যে এমন কিছুটা পরিমাণ ইলেকট্রোলাইট রাখতে হবে যার পরিমাণটা হয় 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট তার যে কন্ডাক্টর তাকে বলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর। আর মোলার কন্ডাক্টেন্স হলে মোলার কন্ডাক্টর ইজ দ্য কন্ডাক্টর অফ এন ইলেকট্রোলাইটিক সলিউশন কন্টেনিং 1 মোল অফ দ্য ইলেকট্রোলাইট। কারো কারো ক্ষেত্রে 1 মোল যা 1 গ্রাম ইকুইভ্যালেন্টও তাই, আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার ওই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1 মোলকে তোমাকে ভাগ করতে হবে ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের যোগ্যতা বা অ্যানায়নের চার্জ ইনটু অ্যানায়নের যোগ্যতা দিয়ে। সেই মতো করে তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা হয়ে যাবে মোলার কন্ডাক্টর ডিভাইডেড বাই নিউ প্লাস জেড প্লাস বা মিউ ডিভাইডেড বাই নিউ মাইনাস জেড মাইনাস, যেখানে নিউ প্লাস হচ্ছে একটা ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করলে কটা ক্যাটায়ন দেয়, আর জেড প্লাসটা হচ্ছে ক্যাটায়নের যোজ্যতা বা ক্যাটায়নের চার্জ বা কতগুলো অ্যানায়ন দেয় ডিভাইডেড বাই হচ্ছে অ্যানায়নের তোমার চার্জ। যেমন সোডিয়াম ক্লোরাইড যদি তুমি কনসিডার করো, NaCl ভেঙে গিয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস হচ্ছে, নিউ প্লাস 1 নিউ মাইনাস 1 জেড প্লাস 1 জেড মাইনাস 1, সেখানে ল্যামডা আর মিউ সমান হয়ে গেল। তুমি সালফিউরিক অ্যাসিড দেখো, তাহলে H2SO4 ভেঙে গিয়ে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস হচ্ছে। তা 2H প্লাস যখন কনসিডার করছো, ক্যাটায়নের সংখ্যা হচ্ছে দুটো, চার্জ হচ্ছে একটা, তাহলে 2 দিয়ে ভাগ হলো। আর সালফেট যখন কনসিডার করছো, আয়ন তৈরি হচ্ছে একটা, তো নিউ মাইনাসটা 1, কিন্তু তার চার্জটা হচ্ছে 2, তাহলে 2 দিয়েই ভাগ হলো। তার মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর এবং মোলার কন্ডাক্টরের সম্পর্কটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর এবং মোলার কন্ডাক্টর এরা কিন্তু ইন্টেনসিভ প্রপার্টি, এরা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি না, এরা ইন্টেনসিভ প্রপার্টি। তাহলে কন্ডাক্টর বা স্পেসিফিক কন্ডাক্টর তারা তোমার এক্সটেন্সিভ প্রপার্টি, আর ল্যামডা আর মিউ তারা হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি। আচ্ছা, এবারে ল্যামডার ইউনিটটা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, আর মিউ এর ইউনিটটা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। এই দুটো ইউনিট তুমি ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এবারে এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। কারণ আবার যন্ত্রে যদি কখনো তোমাকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স পেতে হয়, যন্ত্র কিন্তু সরাসরি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দেয় না। হ্যাঁ, তখন তোমাকে কন্ডাক্টেন্স থেকে সেল কনস্ট্যান্ট গুণ করে স্পেসিফিক কন্ডাক্টেন্স পেতে হবে। স্পেসিফিক কন্ডাক্টেন্স থেকে এই ফর্মুলা ব্যবহার করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স পেতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টের ল্যামডা হচ্ছে 1000 L/C, এখানে C মাস্ট বি ইন দ্য ইউনিট অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। আর একই রকম করে যদি তুমি মিউর সঙ্গে এল এর সম্পর্ক হলে, তো মিউ হচ্ছে 1000 L/C, যেখানে সিটা হয়ে যাবে মোল পার লিটারে কনসেন্ট্রেশন। এবারে
a conductivity meter cannot give lambda and mu directly. তোমাকে কি করতে হবে? মেজার দ্য সেল কনস্ট্যান্ট, প্রথম সেল কনস্ট্যান্ট মেজার করে নিতে হবে। মেজার দ্য কন্ডাক্টেন্স, মানে যন্ত্রটা তোমাকে কন্ডাক্টেন্স দিয়ে দিল, তারপর তুমি এই সেল কনস্ট্যান্টের সঙ্গে কন্ডাক্টেন্স গুণ করে স্পেসিফিক কন্ডাক্টেন্স পেয়ে যাবে, আর 1000 L/C করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা পেয়ে যাবে। শুধু খেয়াল রাখবে কনসেন্ট্রেশনটা যেন মোল পার লিটার হয়, মানে যেখানে এখানে হচ্ছে C must be in gum equivalent per liter. C must be in gum equivalent per liter, মানে যেহেতু আমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটাকে বের করছি, যদি মোলার কন্ডাক্টেন্স বের করতাম তাহলে মিউ সমান 1000, মানে যে এখানে কিন্তু মিউটা তো বের করতে হতো, কখনো মিউ সমান ওই একই ফর্মুলা ব্যবহার করতাম 1000L/C। এখানে হচ্ছে C must be in মোল পার লিটার। আচ্ছা, এবারে তোমার এই যে এইখানে আমি লিখে দিয়েছিলাম না যে ল্যামডা বা মিউ ইউনিটগুলো, সেই ইউনিটগুলো কি করে আসছে এই ফর্মুলা থেকে তুমি ভালো করে বুঝতে পারবে। তখন ল্যামডা যদি 1000L/C হয়, তাকে তুমি এইভাবে লেখো L/C/1000। তাহলে এল হচ্ছে তোমার স্পেসিফিক কন্ডাক্টর ইউনিট ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর C/1000টা কি? দেখো গাম ইকুইভ্যালেন্ট পার লিটারে যদি কনসেন্ট্রেশনটা C হয়, এবারে 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, সি কে 1000 দিয়ে ভাগ করে দেওয়া মানে কি কনসেন্ট্রেশনটা হলো কি সেই গাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব। তাহলে C/1000টা অ্যাকচুয়ালি হচ্ছে গাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব। তাহলে বসিয়ে দাও, তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হয়ে গেল। ঠিক একই রকম মিউ ইউনিট যখন করবে C/1000টাকে লিখতে হবে মোল পার সেন্টিমিটার কিউবে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স হয়ে যাবে। তাহলে এই যে ল্যামডা বা মিউর ইউনিটটা কোথা থেকে আসছে সেটা তুমি এখান থেকে কিন্তু বুঝতে পেরে গেলে। আচ্ছা, আরেকটা ল তোমাকে খুব ভালো করে বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্যারাডেস ল। যে ফ্যারাডেস লটা ছোটবেলায় পড়ানো হয়, সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে তোমার একবারে সবটা হয়ে যাবে। ফ্যারাডেস ফার্স্ট ল, ফ্যারাডেস সেকেন্ড ল, এইভাবে আলাদা আলাদা করে মনে না রাখে কম্বাইন লটাকে মনে রাখবে। যে ডব্লিউটা হচ্ছে Q/F × M/Z। দেখো ডব্লিউটা হচ্ছে যখন কোনো একটা ইলেকট্রোলিসিস বা কিছু হয়, যে মাস অফ সাবস্টেন্স লিবারেটেড অ্যাট দ্য ইলেকট্রোডস ইন গ্রাম, এটা। আর কিউটা হচ্ছে চার্জটা, আর তাকে চার্জটা অবভিয়াসলি হচ্ছে কারেন্টকে টাইম দিয়ে গুণ করলে তোমার চার্জ পেয়ে যাওয়া যায়, এবং সেই চার্জটা তুমি মানে কারেন্টটাকে নেবে অ্যাম্পিয়ারে, টাইমটাকে সেকেন্ডে নেবে, তাহলে কিউ চার্জটা কুলম্বে বেরিয়ে যাবে। তাকে এফ দিয়ে ভাগ করলে তাদের যাতে করে কত ফ্যারাডে চার্জ গেছে তুমি পেয়ে যাচ্ছ, সেই এফটা হচ্ছে তোমার 1 ফ্যারাডে, যাকে 96,500 কুলম পার মোল বলা হয়। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 96,485.33 কুলম পার মোল। এবার 96,500 দিয়ে ক্যালকুলেশন করলে তোমার চলে যাবে। এমটা হচ্ছে তোমার মোলার মাস, আর জেডটা হচ্ছে তার ভ্যালেন্সি। এটা গাম ইকুইভ্যালেন্টে তোমার মাসটা হয়ে গেল। আর তাহলে এই ফর্মুলা যদি ব্যবহার করো, তাহলে তুমি দেখবে সবসময় তুমি মানে এই ফ্যারাডেস ল থেকে যে কোনো প্রবলেম দেবে তুমি করে ফেলতে পারবে। তাহলে এফটা হচ্ছে 1 ফ্যারাডে, জেডটা হচ্ছে যে পার্টটা ডিপোজিট করবে, ধরো Na+ থেকে সোডিয়াম ডিপোজিট করছে, বা ক্যালসিয়াম 2 থেকে ক্যালসিয়াম ডিপোজিট করছে, এই জেডটা হচ্ছে Na+ এর ক্ষেত্রে 1, ক্যালসিয়াম 2 এর ক্ষেত্রে 2, অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে 3 and so on। এমটা হচ্ছে তার মলিকুলার ওয়েট বা মোলার মাসটা তোমায় নিতে হবে, আর এখানে এফটা হচ্ছে 1 ফ্যারাডে, আর কিউটা হচ্ছে চার্জটাকে তুমি কারেন্টকে টাইম দিয়ে গুণ করে তুমি চার্জটাকে পেয়ে যাবে। তাহলে তুমি সেখান থেকে বের করে ফেলতে পারবে যে কতখানি পরিমাণ কোন একটা সাবস্টেন্স অ্যাকচুয়ালি তোমার প্রডিউসড হচ্ছে ইলেকট্রোডে, হ্যাঁ, বা ইলেকট্রোড থেকে সলিউশনে চলে যাচ্ছে, সেটা তুমি এখান থেকে পেয়ে যেতে পারবে। মানে ইলেকট্রোলিসিসের জন্য কিন্তু এই ফর্মুলাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমার কাছে। আচ্ছা, এবারে আমি যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এবং মোলার কন্ডাক্ট্যান্স বললাম, সেই ইকুইভ্যালেন্ট এবং মোলার কন্ডাক্ট্যান্স গুলো সেটা কিন্তু ডাইলিউশনের সাথে সাথে ভ্যারি করে। আর কেমন করে ভ্যারি করে? জেনারেল কনভেন্ট এটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রেই ডাইলিউশন বাড়ানোর সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা মোলার কন্ডাক্ট্যান্স দুটোই বাড়তে থাকে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এবং মোলার কন্ডাক্ট্যান্স দুটোই বাড়তে থাকে উইথ ডাইলিউশন, অর্থাৎ কনসেন্ট্রেশন কমার সাথে সাথে। দেখো একটা স্ট্রং ইলেকট্রোলাইট যদি তুমি নাও, ল্যামডা ভার্সেস √C যখন প্লট করছে, এটা একটা স্ট্রেট লাইন হয়, এবং এই যে স্ট্রেট লাইনটা তুমি যদি এক্সট্রাপোলেট করো, তাহলে ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করছে সেটাকে λ0 বলা হচ্ছে। তাহলে তখন কনসেন্ট্রেশনটা কত? 0। অর্থাৎ λ0টা হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন।
এবং এ একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন ওবে করে যাকে বলে কোলব্রাচ ইকুয়েশন, যেখানে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা জিরো মাইনাস কে ইন্টু রুট সি। এটাকে বলছে কোলব্রাচ কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার কোলব্রাচ কনস্ট্যান্ট এটা। এবং এইখানে তুমি যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর না করে মোলার কন্ডাক্টর করে, একই রকম রিলেশন মিউ ইকুয়াল টু মিউ জিরো মাইনাস কে ইন্টু রুট সি। আর এবারে দেখো এই ইকুয়েশন পরিষ্কার তোমায় বলে দিচ্ছে, যদি ল্যামডা ভার্সেস রুট সি প্লট করো তার ওয়াই অ্যাক্সিস মানে এক্সট্রাপোলেট করেই তুমি কিন্তু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশনটাকে বের করে ফেলতে পারো। আচ্ছা, উল্টো দিকে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও দেখো, যখন কনসেন্ট্রেশন কমছে তখন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা বাড়ছে, কিন্তু সেই বাড়াটা লিনিয়ার না, এরকম নয়, ঠিক আছে। এবং বরং তুমি যেটা দেখতে পাচ্ছ ল্যামডা রুট সি এই গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। ল্যামডা রুট সি গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং এই পার্টিকুলার কেসে তুমি জাস্ট এই ছবিটাকে এক্সট্রাপোলেট করে, মানে সি টেন্ডস টু জিরো এক্সট্রাপোলেট করে সেটা ওয়াই অ্যাক্সিসে কোনো একটা পয়েন্টে কাট করবে এবং সেখান থেকে তুমি ল্যামডা জিরো পাবে, সেটা কিন্তু পাচ্ছ না। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট এবং উইক ইলেকট্রোলাইট দুজনের ক্ষেত্রেই ডাইলিউশনের সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বাড়ে, কিন্তু বাড়ার নেচারটা আলাদা। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে স্ট্রেট লাইন, উইক ইলেকট্রোলাইট থেকে এরকম দেখতে, এক্ষেত্রে এই ফর্মুলা ওবে করে, এক্ষেত্রে ল্যামডা রুট সি কনস্ট্যান্ট হয়, এক্ষেত্রে এক্সট্রাপোলেট করে তুমি ল্যামডা জিরোটাকে পেয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু তুমি পাবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে এটা কেন হচ্ছে একটু বোঝার চেষ্টা করতে হবে। আর কেন হচ্ছে বোঝার জন্য তোমাকে দু রকম করে ভাবো। প্রথমে স্ট্রং ইলেকট্রোলাইটটাকে ভাবো। এই যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেন উইথ ডাইলিউশন ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সটা বাড়ে, সেটাকে বোঝার জন্য তোমাকে অ্যাসিমেট্রি এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট এই পার্টটা একটুখানি দেখতে হবে। দেখো, যখন কোনো একটা স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন তুমি দেখছো, যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স মানে কি, তোমার ওয়ান গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকবে। এবার স্ট্রং ইলেকট্রোলাইট মানে যে কোনো কনসেন্ট্রেশনে যে ফুললি ডিসোসিয়েট করে থাকে। এবার ফুললি ডিসোসিয়েট করে থাকে তখন কোনো একটা অ্যাকোয়াস সলিউশনে দেবে ক্যাটায়নটা অ্যানায়ন দিয়ে ঘেরা থাকছে, বা অ্যানায়নটা ক্যাটায়ন দিয়ে ঘেরা থাকছে, অর্থাৎ একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি করে থাকছে। এবারে যখন কোনো ইলেকট্রিক ফিল্ড নেয়, অর্থাৎ আয়নগুলো কোনো একটা দিকে মুভ করছে না, তখন এই আয়নিক অ্যাটমসফিয়ারটা স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো দিকে কোনো নেট ফোর্স কিন্তু কাজ করছে না। আচ্ছা, এবারে যদি তোমার একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়, তাহলে বাঁ দিকে নেগেটিভ ইলেকট্রন আছে, ডান দিকে পজিটিভ ইলেকট্রন আছে, হ্যাঁ, তখন কি হবে? আমি যেভাবে ডিরেকশনটা দিয়েছি তাতে এইটা লেখা উচিত ছিল, এই দিকে তোমার নেগেটিভ ইলেকট্রন, এইদিকে পজিটিভ ইলেকট্রন। এইটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, সরি, এই দিকে হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, এই দিকে হচ্ছে পজিটিভ ইলেকট্রন। হ্যাঁ, নেগেটিভ ইলেকট্রন পজিটিভ ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, এদিকে হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, এদিকে তোমার পজিটিভ ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, এই ক্যাটায়ন সে সবসময় নেগেটিভ ইলেকট্রনের দিকে যাবে, ক্যাটায়ন তো পজিটিভলি আছে, নেগেটিভ ইলেকট্রন দিকে মুভ করছে। সে যখন মুভ করছে তখন যে আয়নিক অ্যাটমসফিয়ারটা তার সঙ্গে পাল্লা দিয়ে যেতে পারছে না, মানে সে ল্যাগ বিহাইন্ড করছে। ল্যাগ বিহাইন্ড যদি হয় তাহলে কি হচ্ছে, এই যে স্ফেরিক্যালি সিমেট্রিক যে আয়নিক অ্যাটমসফিয়ারটা, এটা অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে। এবং অ্যাসিমেট্রিক হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, তোমার এই পিছনের যে আয়নিক অ্যাটমসফিয়ারটা যেটা অপোজিট চার্জে, সে এই ক্যাটায়নটাকে পিছনের দিকে টানছে। তাহলে এই যে পিছনের দিকে টানলো, তাহলে কি হবে, ক্যাটায়নের যে ডান দিকে যাওয়ার যে ভেলোসিটিটা, সেটা যাকে বলে আয়নিক মোবিলিটি। আয়নিক মোবিলিটি পরে আমি ভালো করে ডিফাইন করছি। আয়নিক মোবিলিটিটা কমে যাচ্ছে, আর আয়নিক মোবিলিটি কমে গেলে হচ্ছে তাদের আয়নিক কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বা মোলার কন্ডাক্টরটা কমে যাচ্ছে। তাহলে এই যে এফেক্টটা, যে যখন তোমার একটা স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনে যখন একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হচ্ছে এবং কোন একটা সেন্ট্রাল আয়ন কোন একটা ইলেকট্রনের দিকে মুভ করছে, তখন অন্যান্য আয়নগুলো তার সঙ্গে পাল্লা দিয়ে যেতে পারছে না বা ল্যাগ বিহাইন্ড করছে, যেন সে একটা ব্যাকওয়ার্ড ফোর্স কাজ করছে। ব্যাকওয়ার্ড ফোর্স কাজ করার জন্য আয়নিক মোবিলিটি কমে গেল, তার মতো করে আয়নিক বা ইকুইভ্যালেন্ট বা মোলার কন্ডাক্টর কমে গেল। এটাকে বলা হয় অ্যাসিমেট্রি এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট। অ্যাসিমেট্রিক এফেক্ট এই নামটা এসেছে কারণ সিমেট্রিক থেকে আয়নিক অ্যাটমসফিয়ারটা অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে বলেই হচ্ছে এই এফেক্টটা থাকছে। আর রিল্যাক্সেশন এফেক্ট কেন নামটা হচ্ছে, যে তাহলে যখন আমার সেন্ট্রাল আয়ন এখানে ছিল, তাকে কেন্দ্র করে স্ফেরিক্যালি সিমেট্রিক একটা পোটেনশিয়াল ছিল। এবারে ক্যাটায়নটা আছে বলে তো স্ফেরিক্যালি, মানে তোমার অপোজিট চার্জগুলো যখন একটা স্ফিয়ারের মতো তৈরি করে আছে। এবারে যখন তোমার ক্যাটায়নটা কিছুটা সরে গেল, তার সঙ্গে পাল্লা দিয়ে সঙ্গে সঙ্গে আয়নিক অ্যাটমসফিয়ারটা যেতে পারলো না, অর্থাৎ তার রিল্যাক্সড হতে একটু সময় লাগলো। তা সেই রিল্যাক্স হতে সময়টা লাগছে বলেই তোমার এই আয়নিক অ্যাটমসফিয়ারটা অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে,
এবং সেইখান থেকে তুমি এফেক্টটা পাচ্ছ, সেখানে এটাকে অনেক সময় রিল্যাক্সেশন এফেক্টও বলা হয়। তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা মূল কারণ সেখানে আয়নের সংখ্যা বা চার্জের সংখ্যাটা অ্যাজ ইট ইজ থাকছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ওই ডাইলিউশন যেটা হচ্ছে, এই যে তোমার অ্যাসিমেট্রিক এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্টটা কিন্তু কমে যাচ্ছে। অ্যাসিমেট্রিক এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট যদি কমে যায়, তাহলে তোমার আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা যদি কমে যায়, তাহলে তোমার ওই যে আয়নিক মোবিলিটি বেড়ে যাচ্ছে, তার জন্য আয়নিক কন্ডাক্টর বেড়ে যাচ্ছে, সেখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বা মোলার কন্ডাক্টরটা বেড়ে যাচ্ছে। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কারণটা আলাদা। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু তারা বেশি ডিসোসিয়েট করে না, চার্জের পরিমাণ বেশ কম আছে বলে কোনো আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে না। কিন্তু উইক ইলেকট্রোলাইট কনসেন্ট্রেটেড সলিউশনে ফুলি ডিসোসিয়েট করে না। যত কনসেন্ট্রেশন কমতে থাকে অর্থাৎ যত ডাইলিউশন হতে থাকে ততকে ডিসোসিয়েট করতে থাকে। তাহলে এই যে মানে ডাইলিউশনের সঙ্গে সঙ্গে ডিসোসিয়েশনটা বাড়ছে, এটা অসওয়াল্ড ডাইলিউশন ল দিয়ে ঠিক হয়। ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কনসেন্ট্রেশনের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা হচ্ছে অসওয়াল্ড ডাইলিউশন ল। তাহলে অসওয়াল্ড ডাইলিউশন ল অনুযায়ী যত কনসেন্ট্রেশন কমছে বা ডাইলিউশন বাড়ছে, তত বেশি ডিসোসিয়েট করছে, তত বেশি আয়ন্স পাচ্ছি, তত বেশি আয়ন্স পাচ্ছি বলে তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা তত বাড়ছে। তাহলে এই যে দুটো এফেক্ট, স্ট্রং ইলেকট্রোলাইট এবং উইক ইলেকট্রোলাইট, দুজনের ক্ষেত্রে কিন্তু অরিজিনটা আলাদা। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে চার্জের পরিমাণ সমান, উইথ ডাইলিউশন অ্যাসিমেট্রিক এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্টটা কমছে বলে তোমার আয়নিক মোবিলিটি বাড়ছে, সেখানে আয়নিক কন্ডাক্টর বাড়ছে। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আয়নিক মোবিলিটি কোনো চেঞ্জ হচ্ছে না, উইথ ডাইলিউশন বেশি ডিসোসিয়েট করছে বলে চার্জের পরিমাণ বাড়ছে, সেই জন্য তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বা মোলার কন্ডাক্টেন্সটা বাড়ছে। আচ্ছা, এবারে তোমার স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর ইনফাইনাইট ডাইলিউশন তুমি এই এক্সট্রা ল্যামডা ভার্সেস রুট সি প্লটের এক্সট্রাপোলেশন করে বের করে ফেলতে পারো। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা তো সম্ভব হচ্ছে না। তুমি কি করে বের করবে? তার জন্য তোমার কোল্ডলেস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স থাকে। কোল্ডলেস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স বা অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা হচ্ছে তাদের মোলার কন্ডাক্টেন্সের যোগফলের সঙ্গে সমান। তা সোডিয়াম ক্লোরাইড যদি তুমি কনসিডার করো, তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইনফাইনাইট ডাইলিউশন সেটা হচ্ছে যেমন তোমার আয়নিক কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অফ Na প্লাস প্লাস আয়নিক কন্ডাক্টেন্স অফ অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অফ Cl মাইনাস, তাদের যোগফলের সঙ্গে সমান। এটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও এটা সত্যি, কারণ উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তোমার যখন ইনফাইনাইট ডাইলিউশন হবে, ইনফাইনাইট ডাইলিউশন তো ফুললি ডিসোসিয়েট করে যাচ্ছে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট বা উইক ইলেকট্রোলাইটে কোনো ডিফারেন্স থাকছে না যদি এটা ইনফাইনাইট ডাইলিউশন হয়। ইনফাইনাইট ডাইলিউশনে স্ট্রং ইলেকট্রোলাইটের কোনো আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে না বলে অ্যাসিমেট্রিক এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট ভ্যানিশ করে যাচ্ছে, তখন আয়নিক মোবিলিটি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যাচ্ছে। আবার উল্টো দিকে যখন তুমি উইক ইলেকট্রোলাইট কনসিডার করছো, তাতে আয়নিক অ্যাটমসফিয়ার কখনই ছিল না, কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা অ্যাট ইনফাইনাইট ডাইলিউশনে ফুললি ডিসোসিয়েট করে গেল, মানে যেমন স্ট্রং ইলেকট্রোলাইটে ফুললি ডিসোসিয়েট করে যায়, উইক ইলেকট্রোলাইটে ফুললি ডিসোসিয়েট করে যাচ্ছে। সেখানে ইনফাইনাইট ডাইলিউশনে স্ট্রং উইকের মধ্যে কোনো তফাৎ নেই। সেখানে এই যে কোডলার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স কিন্তু স্ট্রং উইক সবার জন্যই সত্যি, কিন্তু কন্ডিশনটাকে একটা ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশন ওই সব এফেক্ট নাই বলে আয়নগুলো ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে, সেখানে নামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স। সেখানে ল্যামডা জিরোটা হচ্ছে তোমার এই দুটো যোগফলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে দেখো তোমার এই যে ল্যামডা জিরোটা হচ্ছে তোমার ক্যাটায়নের আয়নিক কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন বা অ্যানায়নের আয়নিক কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন, তার যোগফলের সঙ্গে তোমার সমান। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো ধরো লেটস সে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তো উইক ইলেকট্রোলাইট, তার তার ইনফাইনাইট ডাইলিউশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা তুমি এই ল্যামডা ভার্সেস রুট সি প্লট এক্সট্রাপোলেট করে বের করতে পারছো না। ঠিক আছে, হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো 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 শুনতে পাচ্ছ? হ্যালো
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। না আসলে ওই মানে একটা মানে ফোন এলে এটাই নেটটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এই সমস্যাটা একটা হচ্ছে। হ্যাঁ? মানে এটা কি করতে হবে? এখন একটা ফোনে সেই দুটোই ঢুকে গেছে বলে মানে জানি না। এটা বুঝতে হবে। তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ধরো তোমার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন, সেইটা কিন্তু তুমি এই যে এখানে ল্যামডা বাসের রুটসি প্লট করে তার এক্সট্রাপোলেশন করে বের করতে পারছো না। তো ওয়ে আউটটা কি? দেখো, কোল্ডার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন কি বলবে? অ্যাসিটিক অ্যাসিড ভেঙে গিয়ে যেহেতু এইচ প্লাস এবং অ্যাসিটেট আয়ন তৈরি করে, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন হচ্ছে এইচ প্লাসের আয়নিক কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন প্লাস অ্যাসিটেট আয়নের ইকুইভ্যালেন্ট আয়নিক কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন। এবার আমি ইকুয়েশনটা কেমন করে দিচ্ছি দেখো, এখানে সিএল মাইনাস যোগ করলাম, এখানে এন এ প্লাস যোগ করলাম, আর এদিকে এন এ প্লাস এবং সিএল মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম, দেখো একই রয়ে গেল। এবারে এই যে এইচ প্লাসের আয়নিক কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন আর সিএল মাইনাসের আয়নিক কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, এই দুটো যোগফল সেটা হচ্ছে এইচ সিএল এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইনফাইনাইট ডাইলিউশন তার সঙ্গে সমান। আচ্ছা, এন এ প্লাসের আয়নিক কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন আর অ্যাসিটেট আয়নের আয়নিক কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, এই দুটো যোগফল অ্যাকর্ডিং টু কোল্ডার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ সোডিয়াম অ্যাসিটেট অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন হলো। আবার এখানে এইটা পরিষ্কার সোডিয়াম ক্লোরাইডের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন হলো। তাহলে দেখো, অ্যাসিটিক অ্যাসিড একটা উইক ইলেকট্রোলাইট, তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন তুমি ডিরেক্টলি বাই এক্সপেরিমেন্ট বের করতে পারছো না, কিন্তু এইচসিএল, সোডিয়াম অ্যাসিড এবং এনএসিএল এরা তিনজনই স্ট্রং ইলেকট্রোলাইট, তাদের তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন এই ল্যামডা ভার্সেস রুটশিপ প্লট এক্সট্রাপোলেট করে বের করে ফেলতে পারবো। তো সেইটা করে তুমি বসিয়ে দাও, তাহলে সেখান থেকে দেখো এটা বের করে ফেলতে পারছো। মানে পরিষ্কার, মানে স্ট্রং ইলেকট্রোলাইট গুলোর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট একটা ইনফাইনাইট ডাইলিউশন, সেই ডেটা থেকে উইক ইলেকট্রোলাইট তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট তার ইনফাইনাইট ডাইলিউশন আমি বের করে ফেলতে পারছি। আচ্ছা, এবার রিলেশন বিটুইন আয়নিক কন্ডাক্টেন্স এন্ড আয়নিক মোবিলিটি। দেখো, ইনফাইনাইট ডাইলিউশনে তোমার যদি দেখো মানে মানে আয়নিক কন্ডাক্টেন্সের সঙ্গে আয়নিক মোবিলিটির সম্পর্ক, তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে যদি দেখো স্ট্রং এবং উইক দুজনের ক্ষেত্রেই হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্স অফ ক্যাটায়ন অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন লিখতে হবে 1 ফ্যারাডে কিন্তু আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন, আর এইটাকে লিখতে হবে অ্যানায়নের আয়নিক কন্ডাক্ট অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন 1 ফ্যারাডে কিন্তু আয়নিক মোবিলিটি অফ অ্যানায়ন। এখানে দুজনের যদি যোগ করে ফেলো অ্যাকর্ডিং টু কোল্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স, তাহলে ল্যামডা জিরোটা হয়ে যাচ্ছে তোমার 1 ফ্যারাডে ইন্টু ইউ জিরো প্লাস ভি জিরো, যেখানে ইউ জিরো অ্যান্ড ভি জিরো আর দ্য আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন রেসপেক্টিভলি। আর আরবিট্রারি কনসেন্ট্রেশনে যদি দেখো, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তোমার এই আয়নিক মোবিলিটি গুলো পাল্টায় বলে তোমার এখানে ইউ জিরো ভি জিরো না লিখে জাস্ট নর্মালি ইউভি লিখতে হবে। তাহলে এল প্লাসটা হচ্ছে 1 ফ্যারাডে ইন্টু ইউ, এল মাইনাস 1 ফ্যারাডে ইন্টু ভি, আর টোটাল ল্যামডাটা 1 ফ্যারাডে ইন্টু ইউ প্লাস ভি। আর ওইটাই যদি উইক ইলেকট্রোলাইট হয়, তাহলে আরবিট্রারি কন্ডিশনে সে ফুললি ডিসোসিয়েট করছে না। ফুললি যদি ডিসোসিয়েট না করে, তাহলে তোমার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থেকে 1 ফ্যারাডে তুমি চার্জ পাবে না। যদি আলফাটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে ক্যাটায়নের আয়নিক কন্ডাক্টেন্স হবে আলফা ফ্যারাডে ইন্টু ইউ জিরো। আর এখানে আয়নিক মোবিলিটি কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সব কনসেন্ট্রেশনই একই, সেটা ইনফাইনাইট ডাইলিউশনে যে ভ্যালুটা হয় সেটার সঙ্গে সমান। তাহলে এল প্লাসটা হচ্ছে আলফা ফ্যারাডে ইন্টু ইউ জিরো, এল মাইনাস আলফা ফ্যারাডে ইন্টু ভি জিরো, দুটোকে যোগ করলে ল্যামডা হচ্ছে আলফা ইন্টু 1 ফ্যারাডে ইন্টু ইউ জিরো প্লাস ভি জিরো। এবারে 1 ফ্যারাডে ইন্টু ইউ জিরো ভি জিরো ল্যামডা জিরো তুমি করো, তাহলে ল্যামডা ইকুয়াল টু আলফা ইন্টু ল্যামডা জিরো, সেখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফাটা হয়ে যাবে কত, ল্যামডা বাই ল্যামডা জিরো। অর্থাৎ তুমি এক্সপেরিমেন্টাল কন্ডিশনে অর্থাৎ যে কনসেন্ট্রেশনে তোমাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দ্য উইক ইলেকট্রোলাইট বের করতে বলছে, সেই কনসেন্ট্রেশনে যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা হয়, আর ওই ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর ইনফাইনাইট ডাইলিউশন ল্যামডা জিরো হয়, তাহলে তুমি সেইখান থেকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করে ফেলতে পারবে আলফা ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা জিরো। আচ্ছা, এই যে লাস্ট দু তিন টপিক নিয়ে কথাবার্তা বললাম, সেখানে আয়নিক মোবিলিটি এটা কিন্তু আমার বারবার লেগেছে। আয়নিক মোবিলিটি কি না, অ্যাভারেজ স্পিড অফ অ্যান আয়ন আন্ডার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট।
মানে এই যে দুটো ইলেকট্রোড আছে তাদের মধ্যে সেপারেশন যদি 1 সেন্টিমিটার হয় এবং তাদের মধ্যে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তাহলে আমি বলবো পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে 1 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে দেখো এল যদি 1 সেন্টিমিটার, ভি যদি 1 ভোল্ট হয়, তাহলে ভি বাই এল সেটা হচ্ছে তোমার মানে ভোল্ট পার সেন্টিমিটার ইনভার্সে এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা। তাহলে এবারে সিজিএস ইউনিটে আয়নিক মোবিলিটির ইউনিট কি হবে? ভেলোসিটি ডিভাইডেড বাই হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা, মানে ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে ভেলোসিটিটা সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, আর পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কিন্তু ভোল্ট পার সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার ভোল ইনভার্স হলো। আর এসআই ইউনিটে করলে সেটাই হয়ে যাবে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার ভোল ইনভার্স। তাহলে আয়নিক মোবিলিটিটা হচ্ছে যে অ্যাভারেজ স্পিড অফ দ্য আয়ন্স আন্ডার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে দুটো ইলেকট্রোড আছে তাদের বিভব পার্থক্য 1 করতে হবে, তাদের মধ্যে সেপারেশনটাকে 1 করতে হবে। এটা ঠিক আছে হলো। আচ্ছা, এবারে চলে এসো ট্রান্সপোর্ট নাম্বার বা ট্রান্সফারেন্স নাম্বার। আর এবারে কথা হচ্ছে যে যখন কোন একটা ইলেকট্রোলাইট তুমি কনসিডার করছো, সেই ইলেকট্রোলাইট যে চার্জটাকে ক্যারি করছে, সেই চার্জটা তো আর একা কেউ ক্যারি করছে না, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনে মিলে ক্যারি করছে, তাই তো? এবারে দুজনের মধ্যে কেউ বেশি ক্যারি করছে, কেউ হচ্ছে কম ক্যারি করছে, তাই তো? তাহলে যদি কেউ বেশি ক্যারি করে আর কেউ কম ক্যারি করে, হ্যাঁ, কেউ যদি বেশি ক্যারি করে কম ক্যারি করে, তাহলে কে কতটাখানি ফ্র্যাকশন ক্যারি করছে সেটাকে বলে ট্রান্সপোর্ট নাম্বার বা ট্রান্সফারেন্স নাম্বার। তাহলে ফ্র্যাকশন অফ চার্জ অ্যাকচুয়ালি ক্যারিড বাই এ পার্টিকুলার আয়ন, সেটা ক্যাটায়ন আর অ্যানায়ন, সেটাকে বলে যে ট্রান্সপোর্ট নাম্বার। তাহলে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার হবে, অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার হবে। তাহলে ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন টি প্লাসটা হচ্ছে এল প্লাস বাই এল প্লাস প্লাস এল মাইনাস, মানে ক্যাটায়নের আয়নিক কন্ডাক্টর ডিভাইডেড বাই ক্যাটায়নের আয়নিক কন্ডাক্টর প্লাস অ্যানায়নের আয়নিক কন্ডাক্টর। এটাকে তুমি ইনফাইনাইট ডাইলিউশন দিয়েও লিখতে পারো। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে ক্যাটায়নের আয়নিক কন্ডাক্টর ডিভাইডেড বাই ইনফাইনাইট ডাইলিউশনে ক্যাটায়নের আয়নিক কন্ডাক্টর প্লাস অ্যানায়নের আয়নিক কন্ডাক্টর, সেটাকে জাস্ট ইউ বাই ইউ প্লাস ভি লিখতে পারো। ঠিক একই রকম ভাবে ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন যখন করবে সেটা ভি বাই ইউ প্লাস ভি তুমি লিখতে পারবে, এবং দুজনের ট্রান্সপোর্ট নাম্বারের যোগফল হচ্ছে 1 হয়। তাহলে টি প্লাস প্লাস টি মাইনাস যদি 1 হয়, তাহলে তুমি যদি প্লট করো ওয়াই অ্যাক্সিস বরাবর টি প্লাস এবং এক্স অ্যাক্সিস বরাবর টি মাইনাস, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হবে যার এক্স এবং ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট হলো, যেটা হবে 1 1। এটাকে তুমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 বলে, যেখানে এ বি হচ্ছে তোমার 1 1। তাহলে এইটা হচ্ছে টি প্লাস এবং টি মাইনাসের করসপন্ডিং ছবিটা। আচ্ছা, এবারে ট্রান্সপোর্ট নাম্বার ডিটারমাইন করার দুটো মেথড আছে, একটা বলে মুভিং বাউন্ডারি মেথড, একটা হচ্ছে হিট অফ মেথড। তার ডিটেল যে ডেরিভেশন বা ইত্যাদি সেগুলো পড়ানো হয়, তার মতো করে ছবি ছাপা ইত্যাদি থাকে। তা যে ফর্মুলাগুলো কাজে লাগে সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে এরকম একটা বড় নিউমেরিক্যাল প্রবলেমে দেখবে তোমাদের নেটে বা 4 নম্বরের নিউমেরিক্যাল প্রবলেম যখন দেয়, বা জ্যামেতে হচ্ছে ন্যাটের মধ্যে যখন নিউমেরিক্যাল প্রবলেম দেবে, তখন এরকম যে ধরো মুভিং বাউন্ডারি মেথডটা যদি তুমি আগে যদি পড়ে থাকে একটা ভিজুয়ালাইজ করে দেখো, যে তোমার ওক্ষেত্রে যে একটা ক্যাটায়নিক বাউন্ডারি আছে, একটা অ্যানায়নিক বাউন্ডারি আছে। তাহলে ডি প্লাস যদি ক্যাটায়নিক বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট হয় আর ডি মাইনাস যদি অ্যানায়নিক বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে তোমার ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার আছে ডি প্লাস এ ইন্টু সি বাই 1000 1 ফ্যারাডে বাই কিউ, যেখানে আই ইন্টু টি, যেখানে এটা হচ্ছে যে তুমি ওই একটা সিলিন্ড্রিক্যাল টাইপের মুভিং বাউন্ডারির মধ্যে সিলিন্ড্রিক্যাল টাইপের কন্টেনার নিতে হয়, এরিয়া ক্রস সেকশন যদি এ হয়, ক্যাটায়নিক বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট যদি ডি প্লাস হয়, তা ডি প্লাস এ হচ্ছে কতখানি ভলিউম অফ সলিউশন সুইফট হলো, আর সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন গাম ইকুইভ্যালেন্ট পার লিটার যদি হয়, তাহলে সি বাই 1000 মানে হচ্ছে গাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাকে তুমি 1 ফ্যারাডে দিয়ে গুণ করলে, পরে তুমি চার্জ দিয়ে ভাগ করলে। একই রকম ভাবে অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার হচ্ছে ডি মাইনাস এ ইন্টু সি বাই 1000 ইন্টু 1 ফ্যারাডে বাই চার্জ। তাহলে এখানে ডি প্লাস আছে, এখানে ডি মাইনাস আছে, এটা। আর ছোট এমসিকিউর জন্য যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, সেখানে তোমার ক্যাটায়নিক বাউন্ডারি কতখানি মুভ করেছে এবং অ্যানায়নিক বাউন্ডারি কতখানি মুভ করেছে সেইটুকু যদি বলে দেওয়া থাকে, টি প্লাসটা হচ্ছে ডি প্লাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস, আর টি মাইনাস ডি মাইনাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস, এটা। আচ্ছা, এক্ষেত্রে তোমার এই যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, মানে নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু এই করসপন্ডিং ফর্মুলাগুলোর উপর বেস করে তোমার নিউমেরিক্যাল প্রবলেমটা থাকে। আচ্ছা, এখানে যে সাপোর্টিং ইলেকট্রোলাইট, যেটা সাপোর্টিং ইলেকট্রোলাইটের তোমার এখানে কিছু সাপোর্টিং ইলেকট্রোলাইট থাকতে হয়। সাপোর্টিং ইলেকট্রোলাইট হচ্ছে ধরো এম এ যদি ইলেকট্রোলাইট হয়, ধরো এম এ হচ্ছে একটা ইলেকট্রোলাইট যেটা তোমাকে, যার যে আয়নগুলো আছে এম প্লাস এবং এ মাইনাস,
যাদের ট্রান্সপোর্ট নাম্বার তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে মেন ইলেকট্রোলাইট, এটা হচ্ছে মেন ইলেকট্রোলাইট। আর তোমাকে এখানে দুটো সাপোর্টিং ইলেকট্রোলাইট নিতে হয়, একটা হচ্ছে এম প্রাইম এ, একটা হচ্ছে এম এ প্রাইম, দুটো সাপোর্টিং ইলেকট্রোলাইট নিতে হয়। আচ্ছা, এবারে তাদের বৈশিষ্ট্য কি থাকতে হয়? প্রথম কথা হচ্ছে যে তোমার ধরো এই আয়নিক মোবিলিটি অফ এম প্লাসটা মাস্ট বি আয়নিক মোবিলিটি অফ এম প্রাইম প্লাস, আর আয়নিক মোবিলিটি অফ এ মাইনাসটা মাস্ট বি গ্রেটার দেন আয়নিক মোবিলিটি অফ এ প্রাইম মাইনাস। এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তার ডেনসিটিটা, মানে এম এর ডেনসিটিটা মাঝে থাকতে হবে, মানে ডেনসিটি অফ এম প্রাইম এ, ডেনসিটি অফ এম এ আর ডেনসিটি অফ এম এ প্রাইম, এইটা তোমার এই অর্ডার, মানে এম এটা মাঝখানে থাকতে হবে, অথবা তোমার উল্টোটাও হতে পারে, মানে অথবা তোমার মানে এইটা অর্ডারটা উল্টো, এইটা এইটা এদিকে, মানে এইটাও হতে পারে, আবার তোমার এইটাও হতে পারে, এইটা এইটা এরকম হতে, মানে বেসিক্যালি এম এর ডেনসিটিটা মাঝে থাকতে হবে। এই সাপোর্টিং ইলেকট্রোলাইট তাদের যে বৈশিষ্ট্যটা সেটা এখানে বললাম, এটা হচ্ছে ছোট এমসিকিউর জন্য তখন কাজে লেগে যেতে পারে। আর একটা যে মেথড তাকে বলে হিট অফ মেথড। আর হিট অফ মেথডে কি করা হয়, ট্রান্সপোর্ট নাম্বারটা যে নাম্বার অফ গাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রন লস্ট ফ্রম অ্যানোড চেম্বার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ডিপোজিটেড অ্যাট ইচ ইলেকট্রোড, বা অন্যভাবে বলতে পারে কত ফ্যারাডের চার্জ পাঠানো হয়েছে। আর ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়নটা হচ্ছে তোমার ক্যাথোড চেম্বার থেকে কতখানি কনসেন্ট্রেশন লস হলো, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট লস্ট ফ্রম ক্যাথোড চেম্বার ডিভাইডেড বাই টোটাল কত ফ্যারাডের চার্জ পাঠানো হয়েছে, বা টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্টস ডিপোজিটেড অ্যাট ইচ ইলেকট্রন। এটা সেটা হচ্ছে হিট অফ রুলস। তাহলে এই হিট অফ রুলস আর হচ্ছে তোমার মুভিং বাউন্ডারি মেথড, হিট অফ মেথড আর মুভিং বাউন্ডারি মেথড, এই দুটো মেথড তার বেশ ডেসক্রিপটিভ এই জায়গাগুলো, সেইখান থেকে যে জিনিস যেটা যার উপরে বেস করে তোমার নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসবে, বা যার উপরে বেস করে তুমি জাস্ট এমসিকিউ করে সলভ করতে পারবে, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে তোমার এই এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশন, যেটা ওয়ার্ল্ডেন রুলস, যেটা হচ্ছে যে ইনফাইনাইট ডাইলিউশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এবং ভিসকোসিটি কোফিশিয়েন্ট অফ দ্য লিকুইড, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা ল্যামডা জিরো ইন্টু ইটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়। অর্থাৎ মানেটা হচ্ছে এই যে যে সলভেন্টের, মানে যে লিকুইডের, দাদা যে লিকুইডের, মানে আমি বলতে মানে লিকুইড থেকে বলা হয় তো যে মানে ধরো একটা ইলেকট্রোলাইটের থেকে একটা সলিউশন তুমি কনসিডার করছো, এবার সেই ইলেকট্রোলাইটের যে সলিউশনটা তুমি কনসিডার করছো, সেই সলিউশনটা জল হতে পারে বা অন্যান্য কোনো সলিউশনও হতে পারে। এবার তাদের একটা ভিসকোসিটি কোফিশিয়েন্ট আছে, সেটা হচ্ছে ইটা। তাহলে এবার হচ্ছে যার ভিসকোসিটি কোফিশিয়েন্ট যত বেশি হবে, তার ক্ষেত্রে আয়নগুলোর আয়নিং মোবিলিটি বা ভেলোসিটি কমে যাবে, আর ভেলোসিটি কমে গেলে হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলেশন, সেটা হচ্ছে কমে যাবে। তাহলে ল্যামডা মানে ইটা বেশি হলে ল্যামডাটা কম, এন্ড ভাইস ভার্সা, এমন করে কাছে করে ল্যামডা যদি ইটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে দুটো যদি তুমি লিকুইড কনসিডার করো, একজনের ভিসকোসিটি কোফিশিয়েন্ট বেশি, তা সেইখানে ওই একই ইলেকট্রোলাইটে যদি ব্যবহার করো, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট আর ইনফাইনাইট ডাইলেশন হচ্ছে তোমার কমে যাবে। এটা মাথায় রাখতে হবে। মানে বেসিক্যালি ভিসকোসিটিটা কি, কোন একটা আয়ন যখন মুভ করছে, ভিসকোসিটিটা একটা বাধা, যার ভিসকোসিটি কোফিশিয়েন্ট বেশি তার বাধা বেশি, বাধা যার বেশি তার আয়নিক মোবিলিটি কম, যার আয়নিক মোবিলিটি কম তার ইনফাইনাইট ডাইলিউশনে তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কম, সেখানে ল্যামডা কিন্তু এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়, একে ওয়ার্ল্ডেনস রুল বলে। আচ্ছা, এবারে অ্যালকালি মেটাল আয়নসগুলোর ক্ষেত্রে তুমি যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের ক্ষেত্রে দেখো, গ্যাস ফেজে ফ্রি আয়নগুলোর যে রেডিয়াস লিথিয়াম থেকে সিজিয়াম প্লাসে পরপর করে বাড়ছে। তাহলে তা যদি হয়, তাহলে যার সাইজ বড় তার ক্ষেত্রে হচ্ছে স্টোকস ল অনুযায়ী অপোজিং ফোর্সটা বেশি, অপোজিং ফোর্স বেশি হলে তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট বা আয়নিক কন্ডাক্টের কম হওয়ার কথা। অর্থাৎ লিথিয়াম প্লাসের ইকুইভ্যালেন্ট আয়নিক কন্ডাক্ট সবচেয়ে বেশি আর সিজিয়াম প্লাসের সবচেয়ে কম হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি উল্টোটা হয়। কেন? কারণ ফ্রি আয়নগুলো তার সলিউশনে থাকে না, সলিউশনে থাকে হচ্ছে সলভেটেড আয়ন, অ্যাকোয়াস সলিউশন বা ইত্যাদি যদি তুমি কনসিডার করো, তাহলে সেটা সলভেটেড হচ্ছে বা হাইড্রেটেড হচ্ছে। হাইড্রেটেড আয়নের যদি তুমি সাইজ কনসিডার করো, তাহলে লিথিয়াম প্লাসের
আয়নিক পোটেনশিয়াল বা চার্জ ডেনসিটি বেশি হওয়ার জন্য লিথিয়াম প্লাসটা হচ্ছে বেটার সলভেটেড হয়, সিজিএম প্লাস ওরকমভাবে সলভেটেড হয় না। কারণ সলভেটেড আয়নের যে সাইজটা সেটা লিথিয়াম প্লাস সবচেয়ে বড়, সিজিএম প্লাস সবচেয়ে কম। এবং অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আয়নিক কন্ডাক্টর তুমি যখন দেখবে তখন কিন্তু লিথিয়াম প্লাসের সবচেয়ে কম হবে, সিজিএম প্লাসের হচ্ছে বেশি হবে। লিথিয়াম প্লাস থেকে এন প্লাসের ক্ষেত্রে বেশি, কে প্লাসের ক্ষেত্রে বেশি, আর রুবিডিয়াম সিজিএম হচ্ছে তারা মোরালে একই রকমের হয়। এবারে এইচ প্লাস হচ্ছে এক্সেপশন। এইচ প্লাসের ক্ষেত্রে তোমার অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স দেখা যায়, তো সেই অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্সটা দেখা যায় ডিউ টু তোমার প্রোটন জাম্প মেকানিজম অর গ্রসাস মেকানিজম। ইন অ্যাকোয়াস সলিউশন এইচ প্লাস ওইচ মাইনাস হ্যাভ অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স, আয়নিক মোবিলিটি। দিস ইজ, এটাকে এক্সপ্লেন করা যায় প্রোটন জাম্প মেকানিজম বা গ্রসাস মেকানিজম বা প্রোটন হপ মেকানিজম এটা। আর এই প্রোটন জাম্প বা প্রোটন হব মেকানিজম বা গ্রসাস মেকানিজম, সেখানে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। মানে এইচ প্লাস এবং ওইচ মাইনাস সাইজ ছোট বলে তার ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর থ্রু দিয়ে হচ্ছে তারা সামনের দিকে খুব সহজে চলে যেতে পারে। তাহলে মানে এই যে অর্ডারটা, তুমি যখন যদি ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে হাইড্রোজেনটা তো লিথিয়ামের আগে। তাহলে আমি যখন আয়নিক কন্ডাক্টেন্স বলছি লিথিয়ামটা সবচেয়ে কম, সিজিয়ামটা সবচেয়ে বেশি, তো হাইড্রোজেন তার বাঁ দিকে থাকার জন্য হাইড্রোজেনের আরো কম হওয়ার কথা ছিল। কিন্তু হাইড্রোজেন একটা অন্য মেকানিজমে সে কন্ডাক্টেন্সটা দেখায় বলে, যাকে বলে প্রোটন জাম্প বা প্রোটন হব মেকানিজম, বা 1806 সালে বিজ্ঞানী গ্রসাস এই মেকানিজমটা দিয়েছিলেন বলে তাকে বলে গ্রসাস মেকানিজম। গ্রসাস মেকানিজমের থ্রু দিয়ে যদি তুমি এক্সপ্লেন করো, তুমি বোঝাতে পারবে যে কেন অ্যাকোয়াস সলিউশনে এইচ প্লাস এবং ওইচ মাইনাসে অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স দেখায়। এক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আচ্ছা, অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বার, এই ক্যাডমিয়াম আয়োডাইড সে অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বার দেখায়। হিট আপ মেথড দিয়ে যখন তুমি ব্যাপারটাকে এক্সটেন্ড করবে তখন সহজে বুঝতে পারবে। প্রবলেমটা হয় হচ্ছে যখন তোমার ক্যাডমিয়াম আয়োডাইড ডাইলিউট সলিউশন বা কনসেন্ট্রেশন কম নিচ্ছ, তখন ক্যাডমিয়াম আয়োডাইড থেকে ক্যাডমিয়াম 2+ এবং 2I- পাওয়া যায়। এই ক্যাডমিয়াম 2+ ক্যাটায়ন সে ক্যাথোডের দিকে যায়, অর্থাৎ অ্যানোড চেম্বারে তার কনসেন্ট্রেশন লস ঘটায়, আর I- সে অ্যানোড থেকে ক্যাথোড চেম্বারের দিকে যায়, এবং সেই জন্য তার কনসেন্ট্রেশন লসটা হয়। কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশনে ক্যাডমিয়াম আয়োডাইড কিন্তু একটা কমপ্লেক্স আয়ন তৈরি করে, ক্যাডমিয়াম 2+ এবং ক্যাডমিয়াম I4 2-। তাহলে এবারে খেয়াল করে দেখো, অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে, তাহলে এই যে অ্যানায়ন যখন অ্যানোডের দিকে যাচ্ছে, আগে অ্যানায়ন অ্যানোডের দিকে যাচ্ছিল, I- চলে যাচ্ছিল, এখন হচ্ছে এ যখন যাচ্ছে, এ যদি একটা আয়ন নিয়ে যায়, বেসিক্যালি কিন্তু 4টে নিয়ে যাচ্ছে। মানে I- এখানে দেখো I4, এটা মানে তাহলে মানে যখন কমপ্লেক্স আয়ন তৈরি হবে তখন অনেক বেশি আয়োডিন সে অ্যানোড থেকে ক্যাথোড চেম্বারে চলে যাবে, এবং সেখানে গিয়ে আগের সিচুয়েশনে ক্যাডমিয়ামটা সে বেসিক্যালি অ্যানোড থেকে সরে যাচ্ছিল, এখন দেখো ক্যাডমিয়ামটা এই কমপ্লেক্স আয়নের থ্রু দিয়ে তারপরে এসে হাজির হচ্ছে। সেই জন্য অ্যানোড চেম্বারে যতখানি কনসেন্ট্রেশন লস হওয়ার কথা ছিল অতখানি হচ্ছে না, সেখানে ক্যাডমিয়ামের যে মানে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার যা হওয়ার কথা ছিল তার থেকে কমতে থাকছে। আর অ্যানায়ন একটা বদলে 4জন চলে যাচ্ছে বলে অ্যানোডে এই ক্যাথোডে যতখানি কনসেন্ট্রেশন লস হওয়ার কথা ছিল তার থেকে বেশি হচ্ছে, সেখানে অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার যা হওয়ার কথা ছিল তার থেকে তোমার বেশি হচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বার। এটা আচ্ছা, ওয়াইন এফেক্ট বলে একটা ইম্পর্টেন্ট এফেক্ট আছে। বলা হচ্ছে যে যদি ইলেকট্রিক ফিল্ডটা প্রচন্ড স্ট্রং হয়ে যায়, প্রায় 20,000 ভোল্ট পার সেন্টিমিটার, তখন ওই আয়নিক অ্যাটমসফিয়ার বা তোমার অ্যাসিমেট্রি এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট সব ভ্যানিশ করে যায়, তখন আয়নিক মোবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যায়। একে বলা হয় ওয়াইন এফেক্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা প্রচন্ড হাই, প্রায় 20,000 ভোল্ট পার সেন্টিমিটার। এর থেকে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যদি হয়ে যায়, তাহলে আয়নগুলো এত স্পিডে মুভ করে যে সেক্ষেত্রে অ্যাসিমেট্রিক এবং রিল্যাক্সেশন এফেক্ট তুমি জাস্ট ইগনোর করতে পারো, তখন আয়নিক মোবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক কন্ডাক্টর তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেছে, দেখা বলে ওয়াইন এফেক্ট। আর ডিবাই ফালকেনের এফেক্ট হচ্ছে যদি মানে কন্ডাক্টর মাপার জন্য অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট তোমার ব্যবহার করতে হয়। মানে এসি কারেন্টের ফ্রিকোয়েন্সিটা প্রচন্ড হাই, 10⁸ সেকেন্ড ইনভার্স যদি হয়ে যায় ফ্রিকোয়েন্সিটা, 10⁸ পার সেকেন্ড আর কি যদি হয়ে যায় বা 8 হার্জ হয়ে যায়, তখন যেটা হবে যে তোমার ওই একই রকম করে অ্যাসিমেট্রি এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্টটা ভ্যানিশ করে যায়, ম্যানেজ করে গিয়ে তার আয়নিক কন্ডাক্ট আয়নিক মোবিলিটি বা আয়নিক কন্ডাক্ট তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যায়। তারপর ডিবাই ফালকেন এফেক্ট। তাহলে প্রথমটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা প্রচন্ড হাই হওয়া, সেটা হচ্ছে ওয়াইন এফেক্ট। আর ডিবাই ফালকেন এফেক্ট হচ্ছে এসি কারেন্ট ব্যবহার করছে তার ফ্রিকোয়েন্সিটা প্রচন্ড হাই হয়ে যাওয়া।
দুটো সিচুয়েশনই হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক বা রিল্যাক্সেশন ম্যানেজ করে গিয়ে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তার আয়নিক কন্ডাক্টর এবং আয়নিক মোবিলিটি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেছে। একটা তো ওয়াইন এফেক্ট, একটা ডিভাই ফালকেন এফেক্ট। আচ্ছা, এবার টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বা মোলার আয়নিক কন্ডাক্টর যদি তুমি দেখো, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। ল্যামডাটা হচ্ছে ল্যামডা 25°C ইন্টু 1 + x ইন্টু t - 25°C। আর যদি ক্যাটায়ন বা অ্যানায়ন আয়নিক কন্ডাক্টর দেখো, ঠিক একই রকমের রিলেশন। আচ্ছা, এই যে এক্স এর ভ্যালুটা, এইটা ইউজুয়ালি হচ্ছে 0.018 থেকে 0.022 এরকম হয়। এক্সেপশন হচ্ছে এইচ প্লাস এবং ওইচ মাইনাস। এইচ প্লাসের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট ভ্যালুটা অনেকটা কম হয়, আর ওইচ মাইনাসে অনেকটা কম হয়। এইচ প্লাসের ক্ষেত্রে 0.0142 হয়, আর ওইচ মাইনাসে 0.016 হয়। এটা অর্থাৎ অন্যান্য আয়নগুলোর ক্ষেত্রে প্রতি 1°C টেম্পারেচার বাড়ানোর জন্য আয়নিক কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর যতটা বাড়বে, এইচ প্লাস এবং ওইচ মাইনাসের ক্ষেত্রে ততটা বাড়বে না। মানে যার অ্যাকচুয়ালি মানে জেনারেল রুলটা হচ্ছে, যার নর্মালি আয়নিক কন্ডাক্টর হচ্ছে অনেক বেশি, তার ক্ষেত্রে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কম হয়, তার ইনক্রিজের রেটটা হচ্ছে কম হয় এটা। এবং তার জন্য যেটা হবে, ধরো এইচ সেল তুমি নিয়েছিলে, আমরা জানি যে এইচ প্লাসের আয়নিক কন্ডাক্টর অনেক বেশি দেন সেল মাইনাস। ঠিক আছে, এইচ প্লাসের আয়নিক কন্ডাক্টর অনেক বেশি, মানে প্রায় 398 বা 400, সরি 349 বা 350 মতো তোমার হয়ে যায় এতে এইচ প্লাসেরটা, যেখানে অন্যান্য আয়নগুলোর ক্ষেত্রে 50, 60, 70 এরকম আছে। এবারে তোমার এইচসিএল এ এইচ প্লাসের আয়নিক কন্ডাক্টর শেল মাইনাসটা খুব বেশি বলে এইচ প্লাসের ট্রান্সপোর্ট নাম্বার বেশি দেন সেল মাইনাস। এবার টেম্পারেচার যখন তুমি বাড়াচ্ছ, এইচ প্লাসটা বাড়ছে কিন্তু স্লোলি, সেল মাইনাসটা বাড়ছে র্যাপিডলি। সেখানে একটা টেম্পারেচার আসবে যখন দেখবে যে এইচ প্লাস এবং সেল মাইনাসের আয়নিক মোবিলিটি বা আয়নিক কন্ডাক্টর সমান হয়ে যাচ্ছে, এবং তখন উভয়েরই ট্রান্সপোর্ট নাম্বারটা যে সমান এবং 0.5 হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে যে এইচ প্লাস তার টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কম হওয়ার জন্য তার রেট অফ ইনক্রিজটা স্লো, সেল মাইনাস থেকে রেট অফ ইনক্রিজটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। তাই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যামডা বা এল প্লাস বা এল মাইনাস, সেইটা একটুখানি ভালো করে খেয়াল রাখবে। এবং সেটা এইচ প্লাস এবং ওইচ মাইনাসের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি রেটটা অনেকটা কম এবং তার টেম্পারেচার কোএফিসিয়েন্ট ভ্যালুটা বেশ কম, তার ক্ষেত্রে ইনক্রিজটা স্লো, সেটা একটুখানি তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি লাস্ট জাস্ট 3-4 পাতা, যেখানে আমরা বেসিক্যালি কন্ডাক্টোমেট্রির বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন গুলো দেখবো। এই অ্যাপ্লিকেশন থেকেই প্রচুর কোশ্চেন করে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন থেকে প্রচুর তোমার কোশ্চেন করে, কারণ এগুলো তোমার প্র্যাকটিক্যালে থাকে। তো এই প্র্যাকটিক্যালে থাকার জন্য এখান থেকে প্রচুর কোশ্চেন করে, সেটা ভালো করে দেখে না। দেখো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ উইক ইলেকট্রোলাইট আমি লিখেছিলাম আলফা হচ্ছে ল্যামডা বাই ল্যামডা জিরো, অর্থাৎ ল্যামডা বাই এল প্লাস জিরো প্লাস এল মাইনাস জিরো, কারণ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট আছে ইনফাইনাইট ডাইলিউশন অ্যাকর্ডিং টু কোহলারস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন, তাদের আয়নিক কন্ডাক্টের যোগফল হিসেবে তুমি লিখতে পারছো। আচ্ছা, এবারে এই এল প্লাস মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর মানে আয়নিক কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন, সেইগুলো কিন্তু কোনো একটা গিভেন টেম্পারেচার ভ্যালুটা তোমাকে সাপ্লাই করে দেবে। তোমাকে যেটা করতে হবে, ওই যে উইক ইলেকট্রোলাইট তার ল্যামডাটাকে মেপে নিতে হবে। ল্যামডাটা মাপবে কি করে? তোমাকে প্রথমে কন্ডাক্টেন্স এবং সেল কনস্ট্যান্ট মাপতে হবে। কন্ডাক্টর সেল কনস্ট্যান্ট থেকে হচ্ছে তোমাকে স্পেসিফিক কন্ডাক্টেন্স পেতে হলো, আর 1000 L/C করে তোমাকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ল্যামডাটাকে পেতে হচ্ছে। প্রথমে তুমি কন্ডাক্টেন্স মাপবে, সেল কনস্ট্যান্ট মাপবে, সেখান থেকে স্পেসিফিক কন্ডাক্টেন্স পাবে। ল্যামডা ইকুয়াল টু 1000 L/C, সেখান থেকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স পাবে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এখানে বসাবে, আর আয়নিক কন্ডাক্টেন্সের যে ভ্যালুগুলো সে তার লিটারেচার ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া থাকবে কোনো একটা গিভেন টেম্পারেচারে, সেটা তুমি বসাবে, বসিয়ে সেক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবার আয়নাইজেশন কনস্ট্যান্টস অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস আর ইনফাইনাইট ডাইলিউশন উইক ইলেকট্রোলাইট। তাহলে অ্যাসিটিক অ্যাসিড বা এই টাইপের কোনো সিচুয়েশন যদি দেখো, তাহলে সেইখান থেকে তুমি এই পার্টিকুলার ফর্মুলাটা ডিরাইভ করতে পারো, 1/λ ইকুয়াল টু 1/λ0 প্লাস λc বাই λ0 স্কয়ার কে এ। এবার তুমি কি করছো, 1/λ বাই λc প্লট করো, তার একটা স্ট্রেট লাইন পাবে যার ইন্টারসেপ্ট হচ্ছে 1/λ0, তার রেসিপ্রোকাল করলেই তুমি জাস্ট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন পেয়ে যাবে। আর যার স্লোপটা হচ্ছে 1/λ0 স্কয়ার কে এ, সেখান থেকে যদি কে বের করতে হয় তাহলে কি তুমি ইন্টারসেপ্ট স্কয়ার বাই স্লোপ করলে। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তবে এই যে বলে অসওয়াল ডাইলিউশন লাইক ভেরিফিকেশন বা আয়নাইজেশন কনস্ট্যান্ট বের করা, এটা প্র্যাকটিক্যালি ভীষণ থাকে, যেখানে 1/λ ভার্সেস λc প্লট করলে একটা স্ট্রেট লাইন হয়, তার ইন্টারসেপ্ট তুমি পাচ্ছ, তার স্লোপ তুমি পাচ্ছ, সেই স্লোপ এবং ইন্টারসেপ্ট থেকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন যেমন করে বের করতে পারছো, তেমন হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্টটাকে বের করতে পারছো। আচ্ছা, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বের করা।
দেখো, ধরো কোনো একটা গিভেন মানে টাইম টি ইকুয়াল টু জিরোতে, মানে শুরুতে আর কি, ধরে না জলের কনসেন্ট্রেশন সি ছিল, এইচ প্লাস এবং ওইচ মাইনাস ছিল না। এবার ইকুইলিব্রিয়ামে জল যখন নিচ্ছে সবসময় ইকুইলিব্রিয়ামই থাকে, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয় তাহলে জলের কনসেন্ট্রেশনটা কমে গেল সি ইন্টু ওয়ান মাইনাস আলফা, আর উইক অ্যাসিডের মতো আর কি। এইচ প্লাসটা হচ্ছে আলফা সি, ওই মাইনাস হচ্ছে আলফা সি, আলফাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আর এবারে যখন ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফাটা বের করে ল্যামডা বাই ল্যামডা জিরো, ল্যামডা বাই ionic conductance at infinite dilution of H plus ionic conductance of OH minus at infinite dilution L0 OH minus, এটা। এবং এদের কোনো একটা গিভেন টেম্পারেচার তোমার ভ্যালুটা সাপ্লাই করে দেওয়া থাকবে। এবার দরকার হচ্ছে ল্যামডাটাকে বের করা। ল্যামডা কোথা থেকে বের করবে? 1000 L/C করে বের করবে। আচ্ছা, এবারে কনসেন্ট্রেশন অফ ওয়াটার তুমি যদি জলের ডেনসিটি জেনে যাও তাহলে সেখান থেকে বের করে ফেলতে পারছো। কনসেন্ট্রেশন অফ ওয়াটার হচ্ছে, দেখো তোমার জলের মানে 1 লিটার জল মানে 1000 সেন্টিমিটার কিউব, তাকে জলের ডেনসিটি যেটা গ্রাম পার সেন্টিমিটার কিউব সেটা তুমি গুণ করে নিলে, টোটাল মাসটা বেরোলো, তাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে তোমার কনসেন্ট্রেশনটা মোল পার লিটারে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার স্পেসিফিক কন্ডাক্টেন্সটা, সেটা কন্ডাক্টেন্স সেল কনস্ট্যান্ট থেকে স্পেসিফিক কন্ডাক্টেন্সটাকে বের করে ফেলতে পারছো। তাহলে তুমি দেখো স্পেসিফিক কন্ডাক্টেন্স কনসেন্ট্রেশন বের করে তুমি ল্যামডা পেয়ে গেলে, এই ল্যামডা এখানে বসিয়ে করে আলফাটা পেয়ে গেলে। এবার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা কত? আলফা ইন্টু সি। তাহলে আলফা ইন্টু সি করলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস পেয়ে সেখান থেকে পিএইচ পেয়ে যাবে, সেখানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা পেয়ে যাবে। তাহলে তোমার যদি নিউমেরিক্যাল প্রবলেম দেয়, ডেটাগুলো এমনভাবে দেওয়া থাকবে তুমি জাস্ট পরপর করে বসালেই দেখবে তোমার পিএইচ অফ দ্য সলিউশন মানে পিএইচ অফ ওয়াটার, পিওর ওয়াটার, সেটা দেখবে ওই যে তোমার 7-এর কাছাকাছি বেরোয়, বা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার 10⁻⁻14 বেরোয়, এগুলো দেখবে তুমি এখান থেকে পেয়ে যেতে পারছো। আর সলিবিলিটি প্রোডাক্ট অফ স্প্যারিংলি সলিবল সল্ট, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু 1000 L/C। এবারে সিলভার ক্লোরাইড বা এই টাইপের কোনো স্প্যারিংলি সলিবল সল্ট যদি তুমি নাও, স্প্যারিংলি সলিবল সল্ট হচ্ছে এত কম ডিসোসিয়েট করে সেটাকে তুমি একটা সলিউশন একটা ইনফাইনাইট ডাইলিউশন ভাবতে পারো। তাহলে এইখান থেকে তাহলে মানে সলিবিলিটিটা কি, যে কোনো একটা স্প্যারিংলি সলিবল সল্টের স্যাচুরেটেড সলিউশন, সেখানে যে কনসেন্ট্রেশনটা, এখানে সিটাকে তুমি সলিবিলিটি দিয়ে রিপ্লেস করো, আর ল্যামডাটাকে ল্যামডা জিরো দিয়ে রিপ্লেস করো। আর এলটা কি? এলটা হচ্ছে যে সলিউশনের স্পেসিফিক কন্ডাক্টর মাইনাস জল যে কন্ট্রিবিউট করছে সেটাকে বাদ দিতে হবে, তবে স্প্যারিংলি সলিবল সল্টটা কতখানি কন্ট্রিবিউট করছে সেটা তুমি পেয়ে গেলে। এইখান থেকে তুমি এসটা পেয়ে যাচ্ছ, তাহলে এই সিটাকে বাঁ দিকে পাঠিয়ে দাও, ল্যামডাটাকে নিচের দিকে পাঠিয়ে দিলে এস ইকুয়াল টু 1000 specific conductors of the overall solution minus specific conductors of water divided by lambda 0. lambda 0টা হচ্ছে cation and ionic conductors at infinite dilution বা anion ionic conductors at infinite dilution, এইটা। সেক্ষেত্রে সলিবিলিটি পেয়ে গেল। আর যদি ধরো 1:1 ইলেকট্রোলাইট হয় তাহলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, এটা সলিবিলিটি S/C0 তার স্কোয়ার, এইভাবে তোমাকে লিখতে হয়। এস যদি মোল পার লিটারে হয় তাহলে এখানে কনসেন্ট্রেশনটা মানে যখন সলিবিলিটি প্রোডাক্ট করবে সেটা ইউনিটলেস হবে, সেখানে একটা C0 দিয়ে ভাগ করা হলো, এখানে C0টা হচ্ছে 1 মোল পার লিটার। তাহলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা তুমি বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবারে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন কার্ভ। আচ্ছা, কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন কার্ভে যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যখন কোনো রিয়াকশন ঘটে একটা আয়ন আর একটা আয়ন দিয়ে রিপ্লেসড হয়। এবারে যে আয়নটা যে আয়ন দিয়ে রিপ্লেস হচ্ছে তাদের আয়নিক কন্ডাক্টেন্স তফাৎ থাকার জন্য ওভারঅল কন্ডাক্টেন্স তফাৎ এবং সেই মতো করে তুমি ছবি পাও। এবং এই পার্টিকুলার কেসে তোমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। তোমাকে এখানে এসি কারেন্ট ব্যবহার করতে হচ্ছে, তবে কন্ডাক্টেন্স তুমি যখন মাপছো তোমাকে হচ্ছে ওই বলা হয় ভলিউম এরার আর কি, সেটাকে মিনিমাইজ করার জন্য তুমি ধরো না না হ্যাঁ তোমার হচ্ছে যেটা হবে যে এটা তোমাকে ওই যে বিকারের মধ্যে তুমি একটা ইলেকট্রোলাইট নিচ্ছ, উপর থেকে ড্রপ ওয়াইজ একটা ইলেকট্রোলাইট ফেলছো, বিকারে যে ইলেকট্রোলাইট সেটা ডাইলিউট হতে হবে, আর যে উপর থেকে বুড়ের থেকে যেটা ফেলছো সেখানে তোমার কনসেন্ট্রেট 5 to 10 টাইম মোর কনসেন্ট্রেট হতে হবে, যাতে করে ডিউরিং দ্য কোর্স অফ ট্রাইটেশন ভলিউমের খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ না হয়। আর ভলিউমের সিগনিফিক্যান্ট চেঞ্জ যদি হয়ে যায় তাহলে প্রচন্ড ডাইলিউট হয়ে যাচ্ছে, তখন আয়নিক মোবিলিটিটা কনস্ট্যান্ট থাকছে, তখন তুমি স্ট্রেট লাইন পাবে না। এবং সেই মতো করে ধরো একটা স্ট্রং অ্যাসিড বা সে স্ট্রং বেস যদি তুমি প্লট করো, র্যাপিডলি কমে গিয়ে র্যাপিডলি বেড়ে যায়, সেইখান থেকে তুমি ইকুইভ্যালেন্ট পয়েন্টটা পেয়ে যাবে। আর একটা কথা এখানে বলে নিই, যে পোটেনশিওমেট্রি বা পিএইচমেট্রিক টাইট্রেশনের তুলনায় কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন একটা সুবিধা হচ্ছে যে তোমার এই ইকুইভ্যালেন্ট পয়েন্টের কাজটা তোমাকে আলাদা করে কেয়ারফুল থাকার দরকার নেই। যেহেতু এটা স্ট্রেট লাইন, তার এখানে কতগুলো রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট যদি পাও আর এখানে কতগুলো রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট যদি পাও, সেই পয়েন্টগুলোকে তুমি জাস্ট এক্সট্রাপোলেট করেই কিন্তু তুমি এন্ড পয়েন্টটা পেয়ে যেতে পারবে। তাহলে দেখো একটা স্ট্রং অ্যাসিড ভার্সেস
স্ট্রং বেস HCl বা সালফিউরিক অ্যাসিড ভার্সেস NaOH যদি প্লট করো এরকম ছবি। অ্যাসিটিক ভার্সেস, কারণ এখানে কি হচ্ছে H প্লাসটা রিপ্লেসড হচ্ছে প্রথমে Na প্লাস দিয়ে, সেখানে কন্ডাক্টেন্সটা কমে গেল, সেখানে তোমার মিনিমাটায় পৌঁছালো, তারপর ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে কি হচ্ছে, যখন NaOH তুমি অ্যাড করছো তখন Na প্লাস এবং OH মাইনাস আসছে, তাদের কন্ডাক্টেন্স বেশি বলে র্যাপিডলি বাড়ে, র্যাপিডলি কমে র্যাপিডলি বাড়লো। অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস NaOH যদি তুমি করো প্রথমে স্লোলি বেড়ে তারপর র্যাপিডলি বাড়বে, কারণ প্রথমে তোমার অ্যাসিটিক অ্যাসিডটা রিপ্লেস হচ্ছে Na প্লাস দিয়ে, সোডিয়াম অ্যাসিটেট দিয়ে, সেখানে স্লোলি বাড়ছিল, তারপর ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে NaOH আসছে বলে তার কন্ডাক্টেন্সটা প্রচন্ড র্যাপিডলি বাড়ছে। তাহলে প্রথমটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এটা হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেস। তারপর হচ্ছে উইক ডাইবেসিক অ্যাসিড, ধর অক্সালিক অ্যাসিড যদি তুমি নাও, অক্সালিক অ্যাসিডের দিকে দুটো প্রোটন, প্রথমটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের মতো, সেকেন্ডটা হচ্ছে উইক অ্যাসিডের মতো। মানে প্রথমটা স্ট্রং অ্যাসিডের মতো র্যাপিডলি কমলো, তারপর উইক অ্যাসিডের মধ্যে বাড়লো, তারপর র্যাপিডলি বাড়লো। যেটা ইম্পর্টেন্ট যে অ্যাসিড অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো প্রোটনের সংখ্যা যেহেতু সমান, সেখানে ফার্স্ট ইকুইভ্যালেন্ট পয়েন্টটা যত ড্রপ NaOH আসবে, সেখানে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা কিন্তু এক্স্যাক্টলি তত ড্রপে আসবে। মানে এটা 20 ড্রপে এলে এটা ওভারঅল 40 ড্রপে আসবে, 20+20। আর ঠিক একই রকমের সিচুয়েশন যদি মিক্সড অ্যাসিড না, একটা স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড যদি মিক্সড যদি নাও, সেখানে যদি তুমি NaOH অ্যাড করো, তাহলে দেখো ওই একই রকমের ছবি। প্রথমে স্ট্রং অ্যাসিড যখন টাইট্রেটেড হচ্ছে র্যাপিডলি কমছে, উইক অ্যাসিড যখন টাইট্রেটেড হচ্ছে স্লোলি বাড়ছে, আবার যখন ফুল টাইট্রেশনটা হয়ে গেল তখন র্যাপিডলি বাড়ছে। তাহলে প্রথম যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা সেটা স্ট্রং, প্রথম ইকুইভ্যালেন্ট পয়েন্টটা পেতে গিয়ে NaOH লাগলো, এটা স্ট্রং অ্যাসিডকে টাইট্রেট করার জন্য, এটা কিন্তু V1 হয়। আর V1 V2 এই যে ডিফারেন্সটা আর কি, এইটা লাগছে হচ্ছে তোমার উইক অ্যাসিডকে এ করার জন্য, টাইট্রেট করার জন্য। আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে হচ্ছে NaOH যখন অ্যাড করছে, OH মাইনাস আসছে, যার আয়নিক কন্ডাক্টর পর্যন্ত হাই বলে সেটা র্যাপিডলি বাড়ছে। আর সিলভার নাইট্রেট KCl যদি করো, একদম প্রথমে হচ্ছে তোমার Ag প্লাসটা K প্লাস দিয়ে যখন রিপ্লেসড হচ্ছে, তখন আয়নিক কন্ডাক্টর সমান বলে তার মোডালেজ কনস্ট্যান্ট থাকছে। ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে যখন এক্সেস KCl এলো, তখন তার কন্ডাক্টরটা বাড়ছে আর কি। বেরিয়াম নাইট্রেট বা সালফিউরিক অ্যাসিড প্রথমে স্লোলি বাড়বে, তারপর র্যাপিডলি বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি দেখো বেশ কয়েকটা তোমার কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন কার্ভ আমি করে দিলাম, মানে তোমার এটা মুখস্থ করার দরকার নেই। যখন টাইট্রেশনটা হবে তুমি রিয়াকশনটাকে খেয়াল রাখো, দেখো কোন আয়নটা কোন আয়ন দিয়ে রিপ্লেসড হচ্ছে। তুমি মাথায় রাখবে যে H প্লাস এবং OH মাইনাস যদি ইনভলভ থাকে সেটা একটা স্পেশাল ব্যাপার। যে H প্লাস এবং OH মাইনাসের আয়নিক কন্ডাক্টেন্সটা অনেক হাই বলে সেখানে চেঞ্জগুলো খুব র্যাপিড হবে। আর বাকি সমস্ত আয়নগুলোর ক্ষেত্রে আয়নিক কন্ডাক্টেন্সগুলো দেখা যায় 40 থেকে 80-র মধ্যে মোটামুটি ভাবে হয়। সেই মতো করে তুমি একটা কোয়ালিটেটিভলি ভ্যালুগুলোকে জানলেই তুমি কিন্তু সেখান থেকে ওই কন্ডাক্টিভিটি টাইট্রেশন কার্ভের নেচারগুলো কেমন হবে সেটা কিন্তু তুমি পেয়ে যেতে পারছো। এই হচ্ছে আমাদের মানে ইলেকট্রোকেমিস্ট্রির ফার্স্ট পার্ট, যেখানে কন্ডাক্টেন্স এই পার্টটাকে হচ্ছে আমাদের আলোচনা করা হলো। দেখো আমি এক নিঃশ্বাসে বলে গেছি কোনো গল্প না করে। অ্যাকচুয়ালি এই জিনিসটা পড়াতে তোমার নর্মাল পড়াতে 5টা ক্লাস লেগে যায়, বা আমি যদি ধীরে ধীরে বলতাম বা লিখে লিখে করতাম তাহলেও আমাকে এই পুরো জিনিসটা সামারাইজ করতেও তোমার দেখা যাবে যে 2-3 ঘন্টা লেগে যেত। কিন্তু আমি ওই 1 ঘন্টা 15 মিনিট এরকম একটা সময়ের মধ্যে করে দেবো ভেবেছিলাম। হ্যাঁ, করে আমি দেখো যা যা ডেটা মানে ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি তোমার লাগবে সেগুলো কিন্তু আমি করে দিলাম। আচ্ছা, আরো কতগুলো প্লট আবার এখানে আঁকা আছে, এগুলো একই রকম করে পারবে। ম্যাগনেসিয়াম সালফেট ভার্সেস বেরিয়াম হাইড্রক্সাইড, HCl ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এই ছবিগুলো সব তুমি করতে পারবে। এই হচ্ছে যেটা আজকে আমাদের পড়ানোর কথা ছিল। তো দেখো, তো যা বলেছি তাই সেটা কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। বলো, কোনো কিছু অসুবিধা আছে?